সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসে। আজকে আমরা মূলত যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের ফিজিক্যাল এডুকেশনে, যেটা হচ্ছে এক্সারসাইজ ফিজিওলজি নিয়ে। এবং এই এক্সারসাইজ ফিজিওলজিতে বিজ্ঞান কিভাবে আমাদের শরীরের উপর যে সমস্ত শারীরিক কার্যকলাপ আমরা করি তার উপর কিভাবে প্রতিক্রিয়া করে, কিভাবে শরীর সেটাকে মানিয়ে নেয় এবং কিভাবে আমাদের সর্বোচ্চ ক্ষমতাকে আমরা প্রয়োগ করতে পারি বা প্রয়োগ করা সম্ভব, সেই সম্পর্কে জানতে সাহায্য করে। এবং আমাদের যে শরীরে যে পেশি বা যে শক্তি, তার কার্যক্ষমতা থেকে শুরু করে আমাদের যে হৃদযন্ত্র বা শ্বাস প্রশ্বাসের যে প্রতিক্রিয়া এবং এক্সারসাইজ ফিজিওলজি আমাদেরকে শেখায় কিভাবে আমরা ট্রেনিং করব, কিভাবে আমরা আঘাত থেকে নিজেকে প্রতিরোধ করব এবং পারফরমেন্সের উন্নতি করব। এই সমস্ত বিষয়গুলো আমাদের এক্সারসাইজ ফিজিওলজির মাধ্যমে আমরা সেগুলোকে জানতে পারি, বুঝতে পারি। এবং সেইটা যখন আমরা সঠিকভাবে বুঝতে পারবো, তখন আমরা যখন আমাদের ক্রিয়াক্ষেত্রে গিয়ে সেটাকে যখন আমরা সঠিকভাবে প্রয়োগ করব, তখন আমাদের কি হবে, পারফরমেন্সটা এনহান্সমেন্ট করবে, পারফরমেন্সটা বৃদ্ধি করবে। আজকে সেই বিষয় নিয়েই আমরা আজকে বিস্তারিত আজকের ক্লাসে আমরা কথা বলবো। আমরা যে ইউজিসি নেট সেটের আমাদের যে ক্লাসগুলো চলছিল, সেই ইউজিসি নেট সেটের ক্লাসে যে তোমাদের যে সিলেবাস আছে, এখানে টোটাল আমরা যা সাব টপিক হিসাবে যেগুলোকে ভাগ করা আছে, সেখানে দেখা যাচ্ছে সাব টপিক হচ্ছে 11। আমি একটু এই 11 টপিকটাই আজকে টার্গেট আছে, আমি শেষ করব। হয়তো এই যে টপিকগুলোকে আমি শেষ করব, খুব একটা ডিটেলসের ভেতরের ভিতর আমি ঢুকতে নাও নাও পারি। নোটস, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যে নোটস দরকার সেটা এখানে করা আছে, কারণ সেটাগুলো বলতে গেলে শেষ হবে না। সেটা যদি বলি শেষ করা সম্ভব, এটা কখনোই বাস্তবে সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব যাওয়া যায় আমি যাব, সেগুলো তখন তোমাদেরকে বলবো। আমরা যেমন আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো যেমন হয়ে থাকে, যে আমাদের ইউনিট ধরে ধরে ইউনিটের টপিকে কি বলতে চেয়েছে সেইগুলো নিয়ে যেমন আমরা আলোচনা করি, আজকের ক্লাসেও আমরা সেই ইউনিট ধরে ধরে আমরা একটু আলোচনা করব, কিন্তু আলোচনাটা একটু দ্রুত করব। তোমরা এখানে ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। ফার্স্ট যেটা ইউনিট আমরা চলে যাই, সেখানে আছে দেখো একদম বেসিক জিনিস আছে যে এক্সারসাইজ ফিজিওলজি, ইটস স্কোপ, ইম্পর্টেন্স ইন দ্য ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস। সিম্পল কথা, আমরা শুরু যে কথাটাকে বলেছিলাম, যে এই যে এক্সারসাইজ ফিজিওলজি কিভাবে তার যে সায়েন্স, যে বিজ্ঞান কিভাবে কাজ করে আমাদেরকে পারফরমেন্স এনহ্যান্সমেন্ট করছে, আমরা যে এক্সারসাইজ করলে, ব্যায়ামের ফলে আমাদের শরীরে কি কি শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটছে, কেন আমাদের এই এক্সারসাইজ ফিজিওলজিটা দরকার, এই বিষয়ে এই ইউনিটে আমরা মূলত জানবো। মূল হচ্ছে ভিত্তিটাকে আমরা জানবো এক্সারসাইজ ফিজিওলজিটা কি। সিম্পল দেখো, আমি এখানে কতগুলো কথা লিখেছি যেগুলো আমরা যদি বলি খুব সহজ করে, সেটা হচ্ছে এক্সারসাইজ ফিজিওলজি হলো একদম বিজ্ঞানের বা এমন একটি শাখা। এক্সারসাইজ ফিজিওলজি কি, একটা ব্রাঞ্চ অফ কোর সায়েন্স, মানে একটা ক্রিয়া বিজ্ঞানের একটা শাখা, যেটা কি করে ব্যায়ামের সময় আমাদের শরীর কিভাবে কাজ করে এবং ব্যায়ামের ফলে আমাদের শরীরে কি কি পরিবর্তন ঘটে, তার বৈজ্ঞানিক সঠিক ব্যাখ্যা করে কে, এক্সারসাইজ ফিজিওলজি। তাহলে দেখো সিম্পল কি জিনিস, একটা স্পোর্টস সায়েন্সেরই একটা ব্রাঞ্চ, একটা শাখা, কিভাবে কাজ করছে, একটা ব্যায়াম করার সময় আমাদের শরীর কিভাবে কাজ করবে সেটা জানবো, এবং ব্যায়ামের ফলে আমাদের শারীরবৃত্তীয় শরীরের মধ্যে কি কি পরিবর্তন আসবে সেই সম্পর্কে সঠিকভাবে জানতে, বুঝতে আমাদেরকে সাহায্য করবে কে, এই এক্সারসাইজ ফিজিওলজি। এখন এই এক্সারসাইজ ফিজিওলজির কতগুলো যদি আমরা একটা ডেফিনেশন দেখার চেষ্টা করি, এখানে যদি ক্লার্কের ডেফিনেশন আমরা দেখি, যে স্টাডি অফ দ্য ফাংশনাল চেঞ্জ ইন দ্য বডি, মানে ফাংশনাল চেঞ্জ অফ দ্য বডি কজেস বাই ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ আমরা যে সমস্ত শারীরিক ক্রিয়াকলাপগুলো করব, সেই শারীরিক ক্রিয়াকলাপের বা শারীরিক ব্যায়ামের ফলে আমাদের যে শারীরবৃত্তীয় পরিবর্তন যেগুলো ঘটবে, আমাদের ব্যায়াম করলে, আমরা জোরে জোরে যদি এক্সারসাইজ করি, হাঁটি, কথা বলি, কি হয়, শরীরবৃত্তীয় অনেক কিছু পরিবর্তন ঘটে, আমাদের হার্ট রেট বাড়ে, হ্যাঁ, আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, আমাদের শরীর থেকে ঘাম ঝরে, আমাদের মধ্যে ক্লান্তি হয়, ফ্যাটিক হয়। তাহলে এই সমস্ত কিছু, যে সমস্ত পরিবর্তনগুলো আসে, এই সমগ্র পরিবর্তনকে যখন আমরা অধ্যয়ন করবো, তখনই আমরা তাকে এক্সারসাইজ ফিজিওলজি বলবো। এখন স্কোপ অফ এক্সারসাইজ ফিজিওলজি এর পরের পার্টটা আছে। স্কোপ কি, ফার্স্ট দেখো সুযোগ সুবিধাগুলো কোথায়, কোন ক্ষেত্রগুলোতে এই এক্সারসাইজ ফিজিওলজি মূলত কাজ করে। এক, কি বলা হচ্ছে, স্টাডি অফ বডি সিস্টেম আন্ডার এক্সারসাইজ, মানে এই যে আমরা ব্যায়াম করছি, ব্যায়ামের সময় আমাদের যে মাসেল বা আমাদের যে হৃৎপিণ্ড বা আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, সেইগুলো কাজের ফলে, সেই ব্যায়ামের ফলে কিভাবে সেগুলো পরিবর্তন হচ্ছে, সেদিকগুলোকে সঠিকভাবে জানতে সাহায্য করবে। আর দুই, এনার্জি সিস্টেম এন্ড মেটাবলিজম, আমাদের যে এনার্জি, এই যে আমরা যে কাজ করতে গেলে যে আমাদের ওয়ার্ক করি, ওয়ার্ক করতে গেলে আমাদের এনার্জি দরকার, সমস্ত গাড়ি চালাতে যেমন পেট্রোল দরকার হয়, তাহলে আমাদের শরীরকেও যদি চালাতে হয়, আমরা যদি হেভি অ্যাক্টিভিটি করি, আমাদের বিভিন্ন প্রকার নিউট্রিয়েন্ট দরকার। তো
আমাদের সেই খাদ্যের ফুড দরকার। তাহলে সেই এনার্জি সিস্টেম বা সেই ফুড হ্যাবিট কিভাবে আমাদের শরীরকে কোন ধরনের অ্যাক্টিভিটির ক্ষেত্রে কি ধরনের আমাদের ফুড দরকার, কার্বোহাইড্রেট কোন অ্যাক্টিভিটির ক্ষেত্রে দরকার, প্রোটিন কোন অ্যাক্টিভিটির ক্ষেত্রে দরকার, সেইগুলো সম্পর্কে সেই এনার্জির সঠিক উৎস এবং তার সঠিক মেটাবলিজম প্রক্রিয়া সম্পর্কে জানতে সাহায্য করবে। আরেকটা কি ট্রেনিং অ্যাডাপ্টেশন বলে যে আমরা যে সমস্ত এক্সারসাইজ বা যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো করব সেই অ্যাক্টিভিটি ফলে আমাদের শরীরের কিভাবে আমাদের তার ক্যাপাসিটি বা আমাদের শরীরের যে অভিযোজন ক্ষমতা, যে আমাদের স্ট্রেংথ বলো, এন্ডুরেন্স বলো, ফ্লেক্সিবিলিটি বলো, স্পিড বলো, সেগুলো কিভাবে ডেভেলপমেন্ট হবে তাকে সঠিকভাবে আমাদেরকে জানতে সাহায্য করবে। এবং আলটিমেট কি করবে, স্পোর্টস পারফরমেন্স অপটিমাইজেশন মানে কি, যে একটা অ্যাথলিটের মধ্যে বা একজন খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তার পারফরমেন্সকে ডেভেলপ করতে গেলে এই এক্সারসাইজ ফিজিওলজির নলেজ ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। আর কি করবে, আমাদের মধ্যে স্পোর্টস নিউট্রিশন মানে কি, এই যে সঠিক যে খাদ্য অভ্যাস, কোন অ্যাক্টিভিটি করলে আমাদের কি পরিমাণ ক্যালোরি ইনটেক করা দরকার, কোন অ্যাক্টিভিটির জন্য কি ধরনের ক্যালোরি আমরা নেব, বা খাওয়ার আগে কি করব, এই ব্যায়ামের আগে আমরা কি ধরনের ক্যালোরি নেব, ব্যায়ামের পরে কোন ধরনের ক্যালোরি আমাদের ইনটেক করতে হবে, এই সমস্ত কিছু নলেজ আমাদের এক্সারসাইজ ফিজিওলজি থেকে দেবে। আর একটা গুরুত্বপূর্ণ যেটা, খেলাধুলো করলেই আমাদের চোট আঘাত ইনজুরি এগুলোকে লাগবে। তাহলে সেই ইনজুরি থেকে আমরা কিভাবে নিজেকে পুনরুদ্ধার করব, বা সেই ইনজুরি যদি একবার হয়ে যায় সেখান থেকে আমরা কিভাবে পুনর্বাসন করে সেটাকে পূর্বের অবস্থায় ফিরে আসবো, সেই সম্পর্কে জানতে সাহায্য করবে। এছাড়াও যে এনভায়রনমেন্টাল ফিজিওলজি, এই যে আমাদের যে ক্লাইমেট কন্ডিশন, কখনো হট ওয়েদার, কখনো কোল্ড ওয়েদার, কখনো হাই অল্টিটিউড, কখনো লো অল্টিটিউড, এর ফলে আমাদের শারীরবৃত্তীয় ফিজিওলজিক্যাল কি কি চেঞ্জ হতে পারে এই এক্সটার্নাল এনভায়রনমেন্টাল কজেসের কারণে। যদি হেভি টেম্পারেচারে যাই, বা এখন ধরো হেভি কোল্ড টেম্পারেচারে আমার শারীরবৃত্তীয় কি কি চেঞ্জেস আসবে সেই সম্পর্কে জানতে সাহায্য করবে। আর কি করবে, আমাদের যে ফিজিওলজিক্যাল চেঞ্জ, মূলত আমরা যেটা ফ্যাটিক, সেই ফ্যাটিক থেকে কিভাবে আমরা রিকভারি করব, বা কখনো যদি আমরা ওভার ট্রেনিং হয়ে যায়, সেই ওভার ট্রেনিং থেকে কিভাবে নিজেকে পুনরুদ্ধার করব সেই সম্পর্কে জানতে সাহায্য করবে। এবং মূলত এই দিকগুলো, এই এক্সারসাইজ ফিজিওলজি আমাদের তার যে কাজের ক্ষেত্র, তার যে সুযোগ সুবিধা, সেগুলোকে আমাদেরকে জানতে সাহায্য করে। এখন আমরা যদি দেখি যে এক্সারসাইজ ফিজিওলজি, ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস আমরা যেখানে পড়ব, সেই ফিজিক্যাল এডুকেশন স্পোর্টসে আমাদের মূলত ইম্পর্টেন্ট গুলো কোথায়, দেখো স্কোপ আমরা ক্ষেত্রগুলো বুঝেছি যে এই ক্ষেত্রগুলোতে এক্সারসাইজ ফিজিওলজি মূলত কাজ করে থাকে। তাহলে আমাদের ইম্পর্টেন্স গুলো কোথায়, কি কি কাজ করবে, আমরা সিম্পলি বুঝে রাখি। সিম্পল কি করবে, এক্সারসাইজ ফিজিওলজি আমাদের ব্যায়ামের ফলে শারীরবৃত্তীয় চেঞ্জেস গুলোকে পরিবর্তন দেখবে, কেন, যাতে আমরা পারফরমেন্সটাকে ডেভেলপ করতে পারি। সেক্ষেত্রেই ফার্স্ট দেখো কি লিখেছি আমি, ইমপ্রুভ ফিজিক্যাল ফিটনেস এন্ড অ্যাথলেটিক পারফরমেন্স, আমাদের মধ্যে যে শারীরিক সক্ষমতা সেগুলোকে ডেভেলপ করতে সাহায্য করবে, এবং আলটিমেটলি কি করবে, আমাদের ক্রিয়া পারফরমেন্স বা ক্রিয়া নৈপুণ্যতা বৃদ্ধি করতে সাহায্য করবে। আর কি করবে, হেল্পস দ্য সায়েন্টিফিক ট্রেনিং লোড প্ল্যানিং। ইয়েস, আমাদেরকে পারফরমেন্স ডেভেলপ করতে গেলে আমাদেরকে লোড দেওয়া বাধ্যতামূলক। তাহলে এই লোডটা আমরা কিভাবে দেব, তার যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপর, তার সঠিকভাবে সেই লোডটা প্ল্যানিং করতে, লোডের আমরা প্রিন্সিপাল গুলো পড়েছি, এর আগে আমরা স্পোর্টস ট্রেনিং লোডের প্রিন্সিপাল গুলো পড়েছি। তাহলে সেই লোডটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য যে প্রিন্সিপালকে আমরা ফলো করব, তার প্ল্যানিং করতে সাহায্য করবে। আর কি করবে, হ্যাঁ, ইনজুরি, যাতে লোড এমন ভাবে আমরা প্ল্যানিং করব যাতে সেখান থেকে কোনো প্রকার ইনজুরি না আসে, ইনজুরি প্রিভেনশন করতে সাহায্য করবে। আর কি করবে, রিকভারি করবে, রিডিউস ফ্যাটিক, আমাদের দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করবে, এবং আমাদের মধ্যে যদি ফ্যাটিক আসার যে প্রবণতা সেটাকে প্রতিরোধ করবে। আর কি করবে, স্কিল স্পেসিফিক কন্ডিশনিং, ভেরি গুড পয়েন্ট। এক্সারসাইজ ফিজিওলজি আমাদেরকে সঠিকভাবে জানতে সাহায্য করবে যে আমরা কিভাবে কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটির জন্য কোন ধরনের অ্যাক্টিভিটি আমরা করব। সেটা কিন্তু ভেরি গুড পয়েন্ট, যে আমরা কি ধরনের, আমরা যদি একটু ব্রডলি ক্লাসিফাইড করি, যে আমাদের মূলত অ্যারোবিক, অ্যানারোবিক, এই দুই ধরনের অ্যাক্টিভিটি হয়। অ্যানারোবিকের মধ্যে আবার দুটো পার্ট, সেটা আমরা পরে আসবো নিশ্চয়ই। তাহলে এই দু ধরনের অ্যাক্টিভিটির জন্য, কোন অ্যাক্টিভিটির জন্য কি ধরনের আমাদের কন্ডিশনিং স্পেসিফিক দরকার, সেটা আমাদেরকে এক্সারসাইজ ফিজিওলজি জানতে সাহায্য করবে। এছাড়াও কি করবে, এক্সারসাইজ ফিজিওলজি আমাদের মধ্যে মেন্টাল হেলথ এবং ইমোশনাল ওয়েলবিং সঠিকভাবে সুস্থভাবে বজায় রাখতে সাহায্য করবে। এবং এক্সারসাইজ ফিজিওলজি আমাদের আরো যেটা গুরুত্বপূর্ণ জায়গা, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন এবং স্পোর্টস সিলেকশন, স্পেসিফিক গেমের জন্য কি ধরনের আমাদের তার যে ফিজিওলজিক্যাল স্ট্রাকচার, ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি হওয়া উচিত, সেটা আমাদেরকে সঠিকভাবে জানতে সাহায্য করবে। এবং আমাদেরকে হেল্প দ্য কোচের আন্ডারস্ট্যান্ড অ্যাথলেটস লিমিট, ভেরি গুড পয়েন্ট। আমরা যে একজন প্রত্যেক ব্যক্তির মধ্যে যেমন ইন্ডিভিজুয়াল দেখতে, যেমন তাদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য আছে, তাদের ফিজিওলজিক্যাল ক্যাপাসিটির ধরনও কিন্তু আলাদা আলাদা। এই এক্সারসাইজ ফিজিওলজির নলেজ কিন্তু তার ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি কিন্তু তার সর্বোচ্চ লিমিট কতটা, আমরা তো সবাইকে তো একই লিমিট কখনো হতে পারে না।
কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে ডিফারেন্স আছে। তাহলে এই যে প্রত্যেক ব্যক্তি আমার বিহাইন্ড ক্যাপাসিটি বা আমার লিমিটেশন কতদূর আমি তাকে ডেভেলপ করতে পারবো পারফরমেন্স, তাহলে একজন কোচ হিসাবে সেটা অবশ্যই জানা উচিত। তাহলে সেই কোচ হিসাবে যদি আমি আমার যে খেলোয়াড় গুলো আছে, যে ছাত্রটা আছে, তার ক্যাপাসিটি কত, সেই ক্যাপাসিটি লেভেল যদি আমি বুঝতে না পারি, তাহলে সঠিকভাবে আমি তাকে কি ট্রেনিং দিতে পারবো, তার এফেক্ট পাবো? কখনোই পাবো না। তাহলে একজন কোচের কিন্তু ফিজিওলজিক্যাল নলেজ থাকাটা কিন্তু ভীষণ জরুরি, কারণ ইন্ডিভিজুয়াল ডেভেলপ যখনই আমরা করতে যাব, তার বিয়ন্ড ক্যাপাসিটিটা কিন্তু আমাদেরকে জানা দরকার। এছাড়াও আর কি দরকার? সাপোর্ট হেলদি লাইফস্টাইল এন্ড লংজিভিটি। ভেরি গুড পয়েন্ট। কি বলেছে? যদি সুস্থভাবে জীবনযাপন করতে চাও, তাহলে ফিজিওলজি ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। উইদাউট এক্সারসাইজ ফিজিওলজিক্যাল নলেজ সুস্থভাবে জীবনযাপন করা কখনোই সম্ভব না। গেল। এবার আমি একটা মজার কথা এখানে লিখেছি, যে এই যে এক্সারসাইজ ফিজিওলজি, এই যে শুধুমাত্র যে আমরা যে ক্রিয়া বিজ্ঞানের শুধুমাত্র যে একটা মূল ভিত্তি, এটাই নয়, মূল ভিত্তি তো বটেই, যার উপর বেস করে পুরো ক্রিয়ার জগৎটা দাঁড়িয়ে আছে, যেখানে কি বলেছে ব্যায়ামই বিজ্ঞান, আর এই বিজ্ঞানকে যখনই আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো, আর সেই বিজ্ঞানই তখন কি হবে? পারফরমেন্স। তাহলে কোর্স পারফরমেন্স ডেভেলপ করতে গেলে আমাদের এক্সারসাইজ ফিজিওলজি হচ্ছে তার মূল ভিত্তি। এখন এই ভিত্তিটাকে যদি আমরা সঠিকভাবে সেই বিজ্ঞানটাকে আমরা যখন কাজে লাগাতে পারবো, সেই বিজ্ঞানী আমাদের কি করবে? পারফরমেন্সটাকে এনহান্সমেন্ট বা পারফরমেন্সটাকে অ্যাচিভ করতে সাহায্য করবে। এই হচ্ছে তোমাদের ইউনিট 1 এ ছিল। এরপরে যেটা তোমাদের ইউনিট 2 তে আছে, যেটা হচ্ছে কার্ডিও রেসপিরেটরি অ্যাডাপ্টেশন। কার্ডিও রেসপিরেটরি অ্যাডাপ্টেশন টু লং এন্ড শর্ট টার্ম ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা লং টার্ম এন্ড শর্ট টার্ম মানে যদি আমরা দু ধরনের অ্যাক্টিভিটি করি, একটা হচ্ছে শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য, একটা হচ্ছে লং পিরিয়ড অফ টাইমের জন্য, সেই দুই ধরনের অ্যাক্টিভিটির ক্ষেত্রে এই কার্ডিও রেসপিরেটরি ফাংশন বা অ্যাডাপ্টেশন কিভাবে কাজ করছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সবার আগে কার্ডিও রেসপিরেটরি সিস্টেম, এইটা আমাদেরকে বোঝা দরকার যে কার্ডিও রেসপিরেটরি সিস্টেম বলতে আমরা কি বুঝবো। ফার্স্ট, কার্ডিও রেসপিরেটরি সিস্টেম ইজ কম্বাইন্ড ফাংশনাল সিস্টেম। একটা কম্বিনেশন, কিসের কম্বিনেশন? দুটো সিস্টেমের কম্বিনেশন। কিসের? একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তাহলে দেখো, এই যে কার্ডিও রেসপিরেটরি সিস্টেম, এই রেসপিরেটরি সিস্টেম কি একটা কম্বাইন্ড ফাংশনাল সিস্টেম। কম্বাইন্ড ফাংশনাল সিস্টেম। মাঝে মধ্যেই তোমরা কার্ডিও রেসপিরেটরি না কার্ডিওভাস্কুলার হবে, এর মধ্যে কনফিউশন হয়ে যাও। তাহলে সেই কনফিউশন আজ থেকে আর মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে কার্ডিও রেসপিরেটরি সিস্টেম শুধুমাত্র একটা কম্বাইন্ড ফাংশনাল সিস্টেম, যেখানে দুটো সিস্টেম ইনভলভ কিন্তু তৈরি হয়ে কার্ডিও রেসপিরেটরি অ্যাডাপ্টেশন বা কার্ডিও রেসপিরেটরি ফাংশন ডেভেলপ হয়। সেগুলো কি কি? কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কি কি থাকবে? হার্ট থাকবে, ব্লাড থাকবে, ব্লাড ভেসেল থাকবে। আর কার্ডিও রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি থাকবে? লাং, এয়ারওয়ে, রেসপিরেটরি মাসল। এখন এইগুলোকে যদি আরেকটু যদি আমরা শর্ট করার চেষ্টা করি, সিম্পলি যদি কার্ডিও রেসপিরেটরি সিস্টেম আমরা বলি, তাহলে আমরা বলবো কার্ডিও রেসপিরেটরির মধ্যে হার্ট, ব্লাড এবং লাং ক্যাপাসিটি থাকবে। তাহলে এখানে মূলত এই কার্ডিও রেসপিরেটরি সিস্টেমের কাজ হলো কি? যে হৃৎপিণ্ড, রক্ত এবং এই যে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম স্বাচ্ছন্দ্য, তার একটা কম্বিনেশন ফর্ম, তারা কি করবে? যে ব্যায়ামের সময় কি করবে? আমাদের সমস্ত শরীরে অক্সিজেনটাকে সঠিকভাবে সেটাকে পৌঁছাতে সাহায্য করবে, এবং আমাদের শরীর থেকে যে দূষিত কার্বন, যে আমাদের শরীর থেকে যে কার্বন ডাই অক্সাইড, সেটাকে বাইরে বের করতে সাহায্য করবে কিন্তু এই কার্ডিও রেসপিরেটরি সিস্টেম। তাহলে দেখো, দুটো জিনিস মাথার মধ্যে ঢোকাও। এক, কার্ডিও রেসপিরেটরি সিস্টেম কি বলছে? কার্ডিও রেসপিরেটরি সিস্টেম হচ্ছে একটা কম্বাইন্ড ফাংশনাল সিস্টেম, যেখানে দুটো সিস্টেম, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার, একটা হচ্ছে রেসপিরেটরি, এবং এই দুটোকে কম্বিনেশন করলে আমরা কার্ডিও রেসপিরেটরি সিস্টেম শব্দটা আমরা বলতে পারি কি? হার্ট, ব্লাড এবং লাং, যার মূল কাজ হলো কি? আমাদের শরীর থেকে কি করে অক্সিজেনকে সমস্ত শরীরে ব্যায়ামের সময় সারা শরীরে পৌঁছে দেয়, এবং শরীর থেকে যে সমস্ত কার্বন ডাই অক্সাইড বের হয় সেগুলোকে বাইরে বের করে দেয়। এই হলো মূল কাজ। এখানে দেখো প্রাইমারি ফাংশন লিখেছি, ট্রান্সপোর্ট দ্য অক্সিজেন টু দ্য টিস্যু and remove the carbon dioxide from the body. ক্লিয়ার? এখন এই স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই যে কার্ডিও রেসপিরেটরি স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচারটা কি হচ্ছে? একদম কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি আমরা দেখি, কার্ডিওভাস্কুলার সিস্টেম মধ্যে হার্টকে বলা হয় কি সেন্ট্রাল পাম্পিং ইউনিট, সেটা সবাই জানো। আর কি হচ্ছে আর্টারি মূলত কাজ কি? ক্যারি করবে অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য হার্ট। ভেনাস কি করবে? ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য হার্ট। ক্যাপিলারিজ এর কাজ করে কি করবে? গ্যাস এক্সচেঞ্জ করবে, যে অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড পরিবর্তন করবে। ব্লাড কি করবে? ট্রান্সপোর্ট করে মিডিয়াম আরবিসি, যেটা কি করবে? অক্সিজেন ক্যারি করবে। তাহলে সিম্পল এখানে এই যে কার্ডিও রেসপিরেটরি সিস্টেমের যে স্ট্রাকচার, সেখানে আমরা দেখো এখানে একটা ব্লাড সার্কুলেশন পাথ তোমাদের দিয়েছি। হার্ট থেকে কোথায় যাবে? আর্টারি থেকে ক্যাপিলারি থেকে ভেনাস থেকে পুনরায় হার্ট দূষিত রক্ত আবার সেখানে ফিরে আসবে। তাহলে দেখো, ডেলিভার অক্সিজেনেটেড ব্লাড টু দ্য টিস্যু এন্ড, এখানে দেখো একটা এন্ড লেখা আছে, এন্ড ব্রিং ডিঅক্সিজেনেটেড ব্লাড ব্যাক টু দ্য হার্ট।
মাথায় রাখতে হবে। এখন এরপরে যদি আমরা রেসপিরেটরি সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেমে যে সমস্ত পার্টগুলো আছে, ন্যাসাল পেজেস, লাইরিক্স, ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কালিস, অ্যালভিওলাই। অ্যালভিওলাইকে কি বলা হয়? প্রাইমারি গ্যাস এক্সচেঞ্জ সাইট। আর কি হচ্ছে ডায়াফ্রাম বা ইন্টারকস্টাল মাসেল, যেটাকে আমরা কি বলি ব্রিদিং মাসেল। অনেক সময় পরীক্ষায় আসে যে ব্রিদিং মাসেল কোনটাকে বলা হয়, তখন বলবো ইন্টার কস্টাল মাসেল। এখন এখানে কি করে গ্যাস এক্সচেঞ্জ কে করে? অ্যালভিওলাই করে। এখানে কি করে? মূলত যে অক্সিজেন আমাদের যে রক্তে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড কি করে? সেটাকে বাইরে বের করে দেয়। মূলত এই কাজ রেসপিরেটরি সিস্টেমের। এখন এই ফাংশন যদি আমরা দেখি, মূলত এই যে দুটোকে করলাম, সেই দুটো কম্বিনেশন করলেই আমরা মূলত কার্ডিওরেসপিরেটরি সিস্টেমের ফাংশন বুঝবো। এক, গ্যাস ট্রান্সপোর্ট করা। আমরা আগেই পড়েছি কি করে? অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইডকে নির্গত করে। এটা মূলত কাজ। থার্মোগ্লোবিন মানে কি? আমাদের শরীরে যে ইন্টারনাল বডি টেম্পারেচার আছে, সেই বডি টেম্পারেচারকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে কিন্তু এই কার্ডিওরেসপিরেটরি সিস্টেম। আর কি আছে? অ্যাসিড বেস বেসলাইন, শরীরে যে পিএইচ এর মাত্রা, অম্ল ক্ষারের যে ভারসাম্য, সেই ভারসাম্যটাকে সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে। সেলুলার মেটাবলিজম মানে সেলুলার থেকে এনার্জি উৎপাদন করতে সাহায্য করে। নিউট্রিয়েন্ট ট্রান্সফার, পুষ্টি ও হরমোনের সঠিক ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। আর ইমিউনি ফাংশন, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এখন এই এক্সারসাইজের ফলে আমরা বলেছিলাম দু ধরনের এক্সারসাইজ, একটা হচ্ছে অ্যাকুরেট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকুরেট মানে কি? শর্ট পিরিয়ড অফ টাইমের ফলে কি কি আমাদের রেসপন্স হয়, এবং ক্রনিক মানে কি? লং টাইমের ফলে আমাদের কি কি এফেক্ট গুলো হয়। এখানে আমি পরপর দেখো কতগুলো সুন্দরভাবে লিখেছি যে শর্ট পিরিয়ড, আমরা যদি খুব শর্ট ডিউরেশন এক্সারসাইজ করি, স্বল্প মেয়াদী কোনো রকম এক্সারসাইজ করি, তাহলে কি কি আমাদের চেঞ্জেস আসবে। এক, আমাদের হার্ট রেট, এখানে অ্যারো গুলো উপরের দিকে মানে কি? বৃদ্ধি পাবে। আমরা যদি এক্সারসাইজ করি, হার্ট রেট করলে কি হয়? আমরা যখন দৌড়াই, জাম্পিং করি, রানিং করি, ওয়াকিং করি, আমাদের কি হয়? দ্রুত হৃদস্পন্দন বৃদ্ধি পায়, তাহলে হার্ট রেট বৃদ্ধি পাবে। স্ট্রোক ভলিউম কি হবে? বৃদ্ধি পাবে। আবার কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পাবে, ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে, ব্লাড ফ্লো বৃদ্ধি পাবে, হ্যাঁ। এবং অক্সিজেন কনজাম্পশন ক্ষমতা VO2 ম্যাক্স, সেটা কি হবে? ডেভেলপ হবে। তার ফলে কি হবে? ব্রিদিং রেট ডেভেলপ হবে। ভেন্টিলেশন, প্রতি মিনিটে আমাদের শ্বাস নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। ল্যাকটেট অ্যাকুমুলেশন, হ্যাঁ, সেটা কি হবে? ল্যাকটেট অ্যাকুমুলেশনও কিন্তু ধীরে ধীরে ব্যায়ামের ফলে আমাদের কি হয়? বৃদ্ধি পাবে। এগুলোতে গেল আমাদের শর্ট পিরিয়ড অফ টাইম। এবার যদি একটা লং টাইম, দীর্ঘদিন ধরে আমরা যদি একটা অ্যাক্টিভিটি করে যাই, তাহলে আমাদের লং টার্ম এফেক্ট কি আমাদের পড়বে? এক, হার্টের সাইজ কি হবে? ইনক্রিজ হবে। হার্টের সাইজ কি হবে? তাকে আমরা কি বলবো? হাইপারট্রফি, কার্ডিয়াক হাইপারট্রফি। হ্যাঁ, তার ফলে কি হবে? হার্ট অনেকটা আগের থেকে স্ট্রংগেস্ট তৈরি হবে। এবং রেস্টিং হার্ট রেট কি হবে? বিশ্রাম অবস্থায় রেস্টিং হার্ট রেট অবশ্যই এক্সারসাইজের ফলে কি হবে? কমে যাবে। এবং স্ট্রোক ভলিউম কি হবে? বৃদ্ধি পাবে। কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পাবে। ব্লাড ভলিউম কি হবে? ব্লাড ভলিউম ইনক্রিজ হবে। এবং রক্তে কি হবে? হিমোগ্লোবিনের পরিমাণ সেই সাথে বৃদ্ধি হবে। ক্যাপিলারিজেশন কি হবে? ক্যাপিলারিজেশন হচ্ছে বৃদ্ধি পাবে। ব্লাড প্রেশার কিন্তু আমাদের কি হবে? বিশ্রাম অবস্থায় কমে আসবে। এগুলো হচ্ছে আমাদের লং টার্ম এফেক্ট আমাদের মধ্যে হয়ে থাকে। আর এর ফলে আমাদের রেসপিরেটরি অ্যাডাপ্টেশন কি কি হয়? রেসপিরেটরি আমাদের শ্বাসযন্ত্রের কিভাবে কি অভিযোজন হয়, কিভাবে তার পরিবর্তনগুলো হয়? এক, লাং এফিসিয়েন্সি বৃদ্ধি পায়। আমরা এই যে লাং এফিসিয়েন্সি, যে গ্যাস এক্সচেঞ্জ তার যে প্রবণতা, সেটা কিন্তু এই দীর্ঘদিন এক্সারসাইজের ফলে কিন্তু সেই লাং এফিসিয়েন্সি বৃদ্ধি পায়। ভাইটাল ক্যাপাসিটি, কিন্তু আমাদের যে বায়ু ধারণ ক্ষমতা, সেটা কিন্তু কিছুটা হলেও দীর্ঘদিন এক্সারসাইজের ফলে কিন্তু বৃদ্ধি পায়। এবং টাইডাল ভলিউমে কিন্তু আমাদের বৃদ্ধি পায়। সেই সাথে সাথে আমাদের এক্সারসাইজের ফলে VO2 ম্যাক্স ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ভলিউম অক্সিজেন কনজাম্পশন ক্যাপাসিটি কিন্তু আমাদের বৃদ্ধি পায়। এবং ভেন্টিলেশন এফিসিয়েন্সি, একই কাজ করার জন্য কি হয়? আমাদের শ্বাস প্রশ্বাসের কিন্তু প্রচেষ্টা অনেক পূর্বের তুলনায় যদি আমরা রেগুলার এক্সারসাইজ করি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম লাগবে। এখন এখানে দেখো অ্যাডিশনাল কতগুলো মাসেল অ্যাডাপ্টেশন আমরা তোমাদেরকে দিয়েছি। মাইটোকন্ড্রিয়াল ডেনসিটি যদি বাড়ে, তাহলে কি হবে? মোর এটিপি দরকার। মোর এটিপি কোন ক্ষেত্রে হবে? হাই স্টেমিনা যুক্ত কোনো অ্যাক্টিভিটি। আর মায়োগ্লোবিন যদি ডেভেলপ হয়, কি হবে? মোর অক্সিজেন স্টোরেজ করবে, এন্ডুরেন্স বৃদ্ধি করবে। এগুলো তোমরা একবার দেখে নেবে। এখানে এই ছকটাকে একটা তোমরা দেখতে পারো। ছোট যে কথাগুলোকে বললাম তার জিস্ট এখানে করা এক্সাম পারপাসের জন্য। হার্ট রেট, আমরা যদি শর্ট টার্ম এক্সারসাইজ করি, ডিউরিং এক্সারসাইজে কি হবে? ডেভেলপ হবে। আবার আমরা যদি লং টার্ম করি, তাহলে হার্ট রেট কি হবে? রেস্টিং হার্ট রেট কমে যাবে। স্ট্রোক ভলিউম স্লাইটলি ডেভেলপ হবে, কিন্তু দীর্ঘদিন এক্সারসাইজ করলে কি হবে? স্লাইটলি এটাকে সিগনিফিকেন্টলি ইনক্রিজ হবে। আবার যদি কার্ডিয়াক আউটপুট কি হয়? কিউ মিন্স কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট কি হয়? র্যাপিডলি সেটাকে ডেভেলপ হবে। আর এফিসিয়েন্সি, সেটাকে দীর্ঘদিন করার ফলে ওটা অনেকটাই বৃদ্ধি পাবে। ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, রেস্টিং ব্লাড প্রেশার কিন্তু কমতে থাকবে। এই হচ্ছে মূলত আমাদের যে ইউনিট 2 তে ছিল সেই পার্ট। এরপরে যেটা আছে আমাদের যে ইউনিট 3, মাসেল, ইটস টাইপ
ক্যারেক্টারিস্টিক্স, ফাংশন আর মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ মাসেল ফাইবার, স্লাইড এন্ড ফ্লামেট থিওরি অফ মাসেল কন্ট্রাকশন কিভাবে হয় তার বিখ্যাত থিওরি স্লাইডিং ফ্লামেট থিওরি, টাইপস অফ মাসেল ফাইবার ইন স্পোর্টস পারফরমেন্স, মাসেল অ্যাডাপ্টেশন। এখন সবার আগে আমাদেরকে জানতে হবে যে পেশি কি, মাসেল কি। সিম্পল জিনিস, পেশি কি? পেশি হচ্ছে এমন এক ধরনের টিস্যু, এমন এক ধরনের একজন স্পেশালাইজড টিস্যু, মানে বিশেষ কোনো টিস্যু যা কি করে শরীরকে আমরা এই যে মুভমেন্ট করছি, নাড়াচাড়া করছি, বা আমাদের যে বিভিন্ন প্রকার যে বডি পশ্চার সেটাকে রক্ষা করছে, বা আমাদের শরীরে যে হিট সেগুলো উৎপাদন করতে কিন্তু সাহায্য করছে। এখন বডলি ক্লাসিফাইড করলে দেখা যায় যে আমাদের হিউম্যান বডিতে মোর অ্যাবাউট 650, এখানে হচ্ছে তোমার 639 থেকে প্রায় মোর অর লেস 650 অ্যাবভ মাসেল কিন্তু আমাদের শরীরের ভিতর দেখা যায়। এখন সেই মাসেলগুলো যদি আমরা প্রকারভেদ করি, মূলত হিউম্যান বডিতে যে ধরনের মাসেল আছে তার যে গঠন এবং তার যে কার্যক্ষমতার ভিত্তিতে মূলত হচ্ছে 3 ধরনের মাসেল আমরা দেখতে পাই। একটাকে বলা হয় স্কেলিটাল মাসেল, যেটা আমাদের স্পোর্টস পারফরম্যান্সের জন্য ভীষণভাবে জরুরি, যেটা আমাদেরকে জানতে হবে, যার কন্ট্রোল ভলান্টারি কন্ট্রোল, এবং যার আরেকটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, যেটা মূলত হার্ট, যেটা হৃৎপিণ্ডের মধ্যে থাকে, স্মুথ মাসেল, যেটাকে আমরা ইনভলেন্টারি মাসেল নামে পরিচিত। এখন এই স্কেলেটাল মাসেল কিন্তু আমাদের যে পারফরমেন্স যে ক্ষেত্রে বা আমাদের যে অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে এই স্কেলেটাল মাসেল গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে আমরা জানি। এখন এই ক্যারেক্টারিস্টিক যদি আমরা জানি যে পেশি মূলত কাজগুলো কি করে, এক, হ্যাঁ, এক্সাক্টেবিলিটি মানে কি, তখন যে কোনো একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে সেটাকে কি করে প্রতিক্রিয়া দিতে বসানো দেয়। আর হচ্ছে কন্ট্রাক্টেবিলিটি, যে কোনো প্রকার পেশি কি হয়, কন্ট্রাকশন করে, সংকোচন প্রসারণ বা ফ্লেকশন এক্সটেনশন যাই বলি না কেন। এই যে এখানে কন্ট্রাক্টেবিলিটি, এখানে এক্সটেন্সিবিলিটি, ইলাস্টিসিটি, ভেরি গুড, মাসেলের একটা গুড ইলাস্টিসিটি কি করে, তার পারফরম্যান্স ডেভেলপ করতে সাহায্য করে। আর যে কন্ডাক্টিবিলিটি, সংকেত কোনো প্রকার একটা সংকেত কোনো একটা ট্রান্সমিট করে, পরিবহন করে, মানে সংকেতকে, ইম্পালসকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে। এছাড়াও এর আরো কিছু ফাংশন যদি আমরা দেখি, যে মুভমেন্ট অফ দা বডি পার্ট, শরীরকে চলাচল করতে সাহায্য করে, বডি পশ্চারকে মেনটেন করতে সাহায্য করে, হিট প্রোডাকশন করে শরীর থেকে, হিট যেটাকে থার্মোকনেসিস বলে, জয়েন্টে স্টেবিলিটি অ্যান্ড প্রোটেকশন, জয়েন্টকে সঠিকভাবে তার স্টেবিলিটিকে বজায় রাখতে সাহায্য করে এবং জয়েন্টকে সুরক্ষা প্রদান করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন করতে সাহায্য করে, হ্যাঁ, এবং পারসিস্টেলিসিস মানে কি স্মুথ মাসেল গুলোকে তার অঙ্গে স্মুথ ভাবে নাড়াচাড়া করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই মাসেল। এখন এই স্কেলিটাল মাসেল গুলো বা তার যে আছে সেই স্কেলিটাল মাসেল গুলো যদি আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি কিভাবে সাথে যুক্ত থাকে স্কেলিটাল মাসেল, মূলত এই স্কেলিটাল মাসেল কি হবে, যে কোনো একটা হাড় বা বোনের সাথে যুক্ত থাকে, এগুলো অ্যাটাচ টু দা বোন আন্ডার দা ভলেন্টারি, এগুলো কি ইচ্ছাধীন নিয়ন্ত্রণে কিন্তু চলমান, এটা কিন্তু একদম ইচ্ছাধীন, স্বাধীনভাবে এটা চলাচল করে। হ্যাঁ, আর কি হচ্ছে, এর সাথে বহু নিউক্লিয়াস এই স্কেলিটাল মাসলের সাথে যুক্ত, এবং এই স্কেলিটাল মাসল কিন্তু দ্রুত সংকোচন হয়, আবার যত দ্রুত সংকোচন হয় ঠিক তত দ্রুতই কিন্তু তারা ক্লান্ত হয় এই স্কেলিটাল মাসলের মূলত। এখন ফাংশন কি, কাজ কি, মূলত শরীরের, আমরা যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে চলাচল এবং আমাদের যে বডি পশ্চার সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং শরীর থেকে হিট উৎপাদন করতে কিন্তু সাহায্য করে। এক্সাম্পল যেমন দিয়েছি দেখো, বাইসেপ, ট্রাইসেপস, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, এগুলো। এখন আর যেটা কার্ডিয়াক মাসেল আছে, যেগুলো হৃৎপিণ্ড মাসেল বলি আমরা, সেগুলো কোথায় পাওয়া যায়, শুধুমাত্র এই কার্ডিয়াক মাসেল কোথায় পাওয়া যাবে, হৃৎপিণ্ডে পাওয়া যাবে। এটাই কি অনৈচ্ছিক নিয়ন্ত্রণ, এটা কিন্তু স্বাধীনভাবে চলতে পারে না, কিন্তু অনৈচ্ছিক, এবং এর যে প্রতিটি কোষে একটি করে কিন্তু নিউক্লিয়াস থাকে এবং নিয়মিত সংকোচন, কখনো কিন্তু এরা ক্লান্ত হয় না। আগেরটা কি ছিল, যত তাড়াতাড়ি সংকোচন হবে তত তাড়াতাড়ি কি হবে, ফ্যাটিগ আসবে, ক্লান্ত আসবে। এক্ষেত্রে কিন্তু কখনোই কার্ডিয়াক মাসেল কি হয়, কন্টিনিউয়াস, তুমি কাজ না করলেও তার কাজ কিন্তু কন্টিনিউয়াস সে করেই যাচ্ছে, হ্যাঁ, কন্টিনিউয়াস সে ওয়ার্ক করে যাচ্ছে, সেই জন্য সে কখনোই ক্লান্ত হয় না। এরপর আসি কি স্মুথ মাসেল, সেটা হচ্ছে কি আমাদের শরীরের বিভিন্ন আভ্যন্তরীণ অর্গানের মধ্যে এগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু কখনোই ইচ্ছাধীন নয়, হ্যাঁ, এগুলো এরা এরা একা এক নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে এবং এরা খুব ধীরে ধীরে সংকুচিত হয়, এবং যেহেতু ধীরে ধীরে সংকুচিত হচ্ছে এই জন্য এদের ক্লান্তি হওয়ার প্রবণতা কিন্তু খুব কম এই মাসেলগুলোতে। যেমন ধরো যে স্টোমাক, ইন্টেস্টাইন, ব্লাড ভেসেল, ব্রঙ্কাই ইত্যাদি এক্সেট্রা এর এক্সাম্পল। এরপরে যদি আমরা একটু এই যে মাইক্রোস্কোপিক যে স্ট্রাকচার আছে, যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, যে একটা যদি কঙ্কাল পেশির যদি তার একদম মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আমরা দেখি, তাহলে কি ধরনের আমরা দেখতে পাবো, মূলত দেখবো আমরা কি, এই যে যেমন এখানে যেমন দেখো একটা ছক আমরা তোমাকে দিয়েছি, যেটা হচ্ছে স্যাক্রোলিমিয়া, যেটাকে হচ্ছে মাসেল সেল মেমব্রেন, মাসেলের যে সেল মেমব্রেন থাকে তাকে আমরা বলবো। তারপর হচ্ছে স্যাক্রোপ্লাজম, স্যাক্রোপ্লাজম কি করবে, এটা গ্লাইকোজেন এন্ড মায়োগ্লোবিন কিন্তু এখানে মূলত থাকবে। এরপর আছে মায়োফাইব্রিল, যেটাকে হচ্ছে কি কন্ট্রাডাইল এলিমেন্ট বলা হয় এটাকে। এরপর আছে স্যাক্রোপ্লাজম বা রেটিকুলাম,
যেটা কি বলা হয় রেটিকুলামে কি করে ক্যালসিয়ামটাকে স্টোর করে। আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তার প্রধান কাজ কি, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে এটিপি কে প্রোডাকশন করা। এটিপি যেটা আমাদের এনার্জি সোর্স, যেটা আমাদের শক্তি প্রদান করবে, সেই এটিপি কে এটিপি উৎপাদন করবে বা প্রোডাকশন করবে কি মাইটোকন্ড্রিয়া। আর স্যাক্রোমিয়ার, স্যাক্রোমিয়ারের মূল কাজ হচ্ছে কি, যাকে বলা হয় ফাংশনাল ইউনিট অফ মাসেল কন্ট্রাকশন। এই যে আমরা মাসেলটাকে কন্ট্রাকশন হবে তার ফাংশনাল ইউনিট কি স্যাক্রোমিয়ার। এখন এই স্যাক্রোমিয়ার কন্টেন্টের মধ্যে দু ধরনের কন্টেন্ট থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ যেটাকে থিন ফিলামেন্ট বলা হয়, আর একটা হচ্ছে মায়োসিন যেটাকে বলা হয় থিক ফিলামেন্ট। একটা থিন, থিন হচ্ছে অ্যাক্টিভ, আর একটা হচ্ছে মায়োসিন হচ্ছে থিক ফিলামেন্ট। এরপরে যেটা আমরা মজার বিষয় আসবো, যেটা খুব কমন তোমরা বারবারই পড়েছো, যেটা হচ্ছে স্লাইডিং ফিলামেন্ট থিওরি। তোমরা নাম শুনেছো স্লাইডিং ফিলামেন্ট থিওরি। এই থিওরিটা কি করে মূলত মাসেল কিভাবে তার পেশি সংকোচন হচ্ছে সেই প্রক্রিয়াকে জানতে সাহায্য করে এই স্লাইডিং ফিলামেন্ট থিওরি। এই স্লাইডিং থিওরির মূল কথা হচ্ছে এই যে অ্যাকশন এন্ড মায়োসিন যে ফিলামেন্ট, যেটা একে অপরের সাথে কিভাবে স্লাইড করে যে পেশির দৈর্ঘ্যের পরিবর্তন হয়, আর যে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না কিন্তু, কিন্তু একে অপরের উপর কিভাবে স্লাইড করে পেশিটাকে সংকোচন করছে, কন্ট্রাকশনটাকে তৈরি করছে, সেটাই জানতে সাহায্য করবে এই স্লাইডিং ফিলামেন্ট থিওরি, যা প্রপোজ করেছিল কে হ্যাক্সলি, এবং কত সালে 1954 মাঝে মধ্যে আসে। এখন মূল যদি এখানে আমরা যদি এই স্লাইডিং ফিলামেন্ট থিওরি নিয়ে অনেক কথা বলা যায়, অনেকভাবে এক্সাম্পল দিয়ে বলা যায়, আমরা যা ছোট একটা স্টেপ তোমাদের জন্য করেছি যে স্লাইডিং ফিলামেন্ট থিওরি কি কি কাজ করে। ফার্স্ট একটা দেখো, নার্ভ ইম্পালস আসে, সেখানে নার্ভ ইম্পালসে কি করবে, মোটর নিউরন থেকে কি করবে, মোটর এন্ড প্লেটে অ্যাসিটোকোলাইন নিঃসৃত হবে। এরপরে কি হবে, ক্যালসিয়ামের মুক্তি হবে, সেখানে কোথায় হবে, প্লাজমিক রেটিকুলাম থেকে কি হবে, ক্যালসিয়াম আয়ন বের হবে, এবং এই ক্যালসিয়াম আয়ন যেই বের হবে সেই কি হবে, অ্যাক্টিন সক্রিয় হবে। সেখান থেকে ক্যালসিয়াম থেকে কি হবে, টোপোনিন যুক্ত হয়ে টোপোমাইসিন সরে যাবে, এবং সেখানে একটা ব্রিন্ডিং সাইট বা একটা ব্রিজ তৈরি হবে পরের স্পটে, যে ক্রস ব্রিজ গঠন, যেখানে কি হবে মায়োসিন হেড অ্যাক্টিন করবে, এর সাথে যুক্ত একটা ব্রিজ তৈরি হবে, যার ফলে কি হবে পাওয়ার স্ট্রোক, একটা যেটা আমরা নাম দিয়েছি, সেখানে কি হবে মায়োসিন হেড থেকে নিচের দিকে বাঁকবে এবং অ্যাক্টিনকে টেনে আনবে, যার ফলে স্যাক্রোমিয়ার যেটাকে ছোট হয়ে মাসেল কন্ট্রাকশন ডেভেলপ হবে। এরপরে কি হবে, এটিপি বিল্ডিং এন্ড রিলিজ, এরপরে এটিপি যুক্ত হলে অ্যাক্টিন থেকে মায়োসিন ছেড়ে চলে যাবে, এবং লাস্ট কি রিল্যাক্সেশন, ক্যালসিয়াম পুনরায় এসআরএ ফিরে যায় এবং টোপোমাইসিন তার আগের অবস্থায় ফিরে মাসেল ফাইবার। এখানে মূলত যেটা প্রশ্ন আসে এখান থেকে, যে এই স্লাইডিং ফিলামেন্ট থিওরি কে এস্টাবলিশ করেছিল, কত সালে এস্টাবলিশ করেছিল, মূল এখানে যে কতগুলো যে কোন আয়ন বের হয়ে এই যে স্যাক্রোমিয়া মাসেল কন্ট্রাকশন তৈরি করতে সাহায্য করে, বা এর যে মূল দুটো উপাদান কি, একটা হচ্ছে অ্যাক্টিন, একটা হচ্ছে মায়োসিন, সেটাকে মাথায় রাখতে হবে, আর হচ্ছে ক্যালসিয়াম, এইটাকে মাথায় রাখতে হবে, তাহলেই মোটামুটি আর কিছু খুব একটা নেই এখান থেকে আসার ভিতর। এখানে দেখো একটা ফর্মুলা আমরা দিয়ে দিয়েছি, এটা এটিপি প্লাস ক্যালসিয়াম প্লাস অ্যাক্টিভ মায়োসিন ইন্টারাকশন হওয়ার ফলে, এই তিনটের কম্বিনেশনের ফলে কিন্তু আমাদের এই মাসেল কন্ট্রাকশন হচ্ছে। এই ফর্মুলাটা মনে রাখলে হবে। তাহলে একটা হচ্ছে এটিপি, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে অ্যাক্টিভ মায়োসিন ইন্টারাকশন, তার ফলে মাসেল কন্ট্রাকশন হচ্ছে। এখন এই যে মাসেল যে কন্ট্রাকশন হচ্ছে, এই কন্ট্রাকশনের ফলে আমাদের যে মাইক্রোস্কোপ স্ট্রাকচার যদি আমরা দেখি, যে এই স্যাক্রোমিয়ানের ভেতরে, মাসেলের মধ্যে যে স্যাক্রোমিয়ার যেটা মাসেল কন্ট্রাকশন করতে সাহায্য করছে, তার ভিতরে কি কি স্ট্রাকচারাল পরিবর্তনগুলো আসবে, সেই স্ট্রাকচারাল পরিবর্তনগুলো থেকে ফার্স্ট হচ্ছে স্যাক্রোমিয়ার লেন্থ, সেটা কি রিল্যাক্সেশন অবস্থায় কি হবে, বেশি হবে, এবং কন্ট্রাকশন অবস্থায় কিন্তু কম হবে, যার ফলে কি পরিবর্তন হয়, স্যাক্রোমিয়ার কিন্তু ছোট হয়ে যায়, এবং জেড লাইন কি হবে, জেড লাইন একে অপরের দিকে আসে, এবং এ ব্র্যান্ড কি হবে, এ ব্র্যান্ড কিন্তু দৈর্ঘ্য কখনোই তার বদলাবে না, এবং আই ব্র্যান্ড কি হবে, ফাইনালি কমে যাবে, এবং এইচ জোন কি হবে, প্রায় গায়েব হয়ে যায়, প্রায় অদৃশ্য হয়ে যায়, তাকে দেখা যায় না, এবং অ্যাক্টিন ফিলামেন্ট কি হবে, শুধুই স্লাইড করবে, শুধুই স্লাইড করবে, এবং মায়োসিন ফিলামেন্ট কি করবে, দৈর্ঘ্য কিন্তু তার কখনোই পরিবর্তন হবে না, রিল্যাক্সেশন অবস্থায় সে স্থির থাকবে, এবং কন্ট্রাকশন অবস্থায় সে স্থির দৈর্ঘ্য বজায় রাখতে সাহায্য করবে। এরপরে যেটা আছে তোমাদের, যে টাইপস অফ মাসেল ফাইবার এন্ড স্পোর্টস পারফরম্যান্স, এখানে আমাদের যে ধরনের মাসেল ফাইবার গুলো আছে সেগুলোর সাথে আমরা কি কি ধরনের স্পোর্টস পারফরম্যান্স যুক্ত সেটা জানার জন্য আমি দেখো এখানে কতগুলো ফিচার্স, যে ফিচার্স এর উপরে আমরা তার পারফরম্যান্স গুলোকে দেখবো। এক হচ্ছে টাইপ 1 মাসেল, একটা টাইপ 2 এ মাসেল, আর একটা টাইপ 2 বি। ভালো করে বুঝবে, তোমরা অনেকে হয়তো জানতে টাইপ 1 টাইপ 2, আমি এখানে টাইপ 2 এ
টাইপ 2 বি তে ভাগ করা আছে। ফার্স্ট দেখো কন্ট্রাকশন এন্ড কন্ট্রাকশনের উপর বেস করে ফিচার্স। কন্ট্রাকশন কি হবে, টাইপ 1 মাসেলে খুব স্লো কন্ট্রাকশন হয়, এই জন্য একে স্লো টুইস্ট মাসেল ফাইবার বলা হয়। আবার টাইপ 2 মাসেলে কি হয়, ফাস্ট কিন্তু হয়, এখানে ফাস্ট অক্সিডেটিভ কিন্তু হয়ে থাকে। আর টাইপ 2 বি এর ক্ষেত্রে কি হয়, ভেরি ফাস্ট, এখানে ফাস্ট গ্লাইকোলাইটিক বলা হয়। ফ্যাটিক কি হবে, যেহেতু এখানে খুব স্লো টুইস্ট হচ্ছে সেই জন্য ফ্যাটিক এখানে লো। এখানে কি হচ্ছে, টাইপ 2 তে ফাস্ট হচ্ছে সেই জন্য মডারেট, এখানে মূলত মডারেট স্ট্রেংথ প্লাস এন্ডুরেন্স অ্যাক্টিভিটি মূলত হয়। এবং টাইপ 2 যেখানে ভেরি ফাস্ট কন্ট্রাকশন হয় সেই জন্য এখানে হাই ফ্যাটিক হওয়ার একটা প্রবণতা থাকে। এবং মেটাবলিজম কি হবে, এখানে অ্যারোবিক মেটাবলিজম, কারণ লো ধীরে ধীরে সংকোচন হচ্ছে, এখানে কি হবে অ্যারোবিক অ্যানারোবিক দুটোই ঘটবে টাইপ 2 এর মধ্যে। আর টাইপ 2 বি এর মধ্যে শুধুমাত্র অনলি অ্যানারোবিক মেটাবলিজম কিন্তু হবে। বেস্ট ফর এই যে টাইপ 1 মাসেল কোন ধরনের খেলোয়াড়দের জন্য উপযুক্ত, সেটা হচ্ছে হাই এন্ডুরেন্স অ্যাক্টিভিটি, যারা কি করবে ফ্যাটিকটাকে রেজিস্ট্যান্স করে। আর টাইপ 2 মূলত যারা হয় মিক্সড স্পোর্টস, যে কোনো প্রকার বল গেমের মধ্যে হতে পারে, মিডল ডিস্টেন্স রানারের ক্ষেত্রে হতে পারে, সেই ধরনের অ্যাক্টিভিটির ক্ষেত্রে। কিন্তু যারা শুধুমাত্র স্প্রিন্ট এবং পাওয়ার অ্যাক্টিভিটি করে তাদের ক্ষেত্রে কিন্তু টাইপ 2 বি এই ধরনের মাসেল যাদের শরীরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি করবে। এক্সাম্পল ফর কোর্স ম্যারাথন সাইকেল টাইপ 1 যাদের মাসেল ফাইবার আছে তাদের, টাইপ 2 এর মধ্যে 400 মিটার 800 বা যে কোনো প্রকার গেমস, এখানে 100 মিটার স্প্রিন্ট বা ওয়েট লিফটিং এর ক্ষেত্রে পাওয়ার রিলেটেড যে সমস্ত স্পোর্টস আছে তারা টাইপ 2 ফাইবার যে মাসেল গুলো আছে তাদের জন্য উপযুক্ত। এরপরে আসি আমরা এই যে মাসকুলার অ্যাডাপ্টেশন টু এক্সারসাইজ, ব্যায়ামের ফলে আমাদের মাসেলের কি কি পরিবর্তন হয়। এক, স্ট্রেংথ এন্ড পাওয়ার ট্রেনিং যদি আমরা করি, অ্যানারোবিক টাইপ যদি অ্যাক্টিভিটি করি তাহলে মাসেলসের কি কি পরিবর্তন হবে। অ্যানারোবিক কাইন্ড অফ অ্যাক্টিভিটি, হেভি স্ট্রেংথ ট্রেনিং করলাম, হেভি পাওয়ার ট্রেনিং করলাম, আমরা ডে বাই ডে সেটাকে করছি, তাহলে আমাদের শরীরের মধ্যে কি কি মাসেলসের পরিবর্তন আসবে। মাসেল হাইপারট্রফি, আর মাসেল হাইপারট্রফি মানে কি, মাসেলের সাইজ আকার আকৃতি ডেভেলপ হবে, এখানে অ্যারো দেওয়া রয়েছে দেখো। ইনক্রিজ করবে অ্যাক্টিন এন্ড মায়োসিন প্রোটিন, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিনটাকে ডেভেলপ করতে সাহায্য করবে। নিউট্রাল এফিসিয়েন্সি সেটাকে ডেভেলপ করবে, এটিপিসি স্টোরেজ সেটা ডেভেলপ হবে, স্ট্রঙ্গার টেন্ডন এন্ড লিগামেন্ট সেটাকে ডেভেলপ করতে সাহায্য করবে। এই হেভি অ্যাক্টিভিটি যদি আমরা করি সেটা কাদের জন্য করব, বেস্ট ফর স্প্রিন্টার এন্ড ওয়েট লিফটারের ক্ষেত্রে। এরপর যদি আমরা এন্ডুরেন্স ট্রেনিং করি, এন্ডুরেন্স ট্রেনিং মানে অ্যারোবিক ক্যাটাগরি টাইপ অফ ট্রেনিং যদি আমরা করি, তার ফলে আমাদের কি কি মাসেলসের পরিবর্তন আসবে। এক, মাসেলসের মধ্যে মাইটোকন্ড্রিয়া এবং অক্সিডেটিভ এনজাইম সেটাকে ডেভেলপ করতে সাহায্য করবে, ক্যাপিলারি ডেনসিটি সেটা ডেভেলপ করতে সাহায্য করবে, মায়োগ্লোবিন কন্টেন্ট ডেভেলপ করবে, ফ্যাট ইউটিলাইজেশন ডেভেলপ করবে, এবং রেজিস্ট্যান্স টু ফ্যাটিক যে কোনো প্রকার যাতে ক্লান্তি না আসে সেটা প্রডিউস করতে সাহায্য করবে। আমরা দীর্ঘদিন অ্যারোবিক অ্যাক্টিভিটি করছি, এটা কাদের ক্ষেত্রে বেস্ট, এটা বেস্ট তখনই হবে বেস্ট ফর ম্যারাথন সাইক্লিস্ট যারা লং ডিস্টেন্স রানার, তাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং। এই হলো মূলত ইউনিট 3। এরপরে যেটা হচ্ছে তোমাদের ইউনিট 4 আছে। ইউনিট 4 হচ্ছে নিউরোমাসকুলার জংশন এন্ড ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, কাইনেস্থেটিক সেন্স অর্গান এন্ড নিউট্রাল কন্ট্রোল অফ মোটর স্কিল। এখন ফার্স্ট তোমাদের জানা দরকার নিউরোমাসকুলার জংশন বলতে আমরা কি বুঝি। দেখো নিউরোমাসকুলার জংশন হচ্ছে মানে কি, সিম্পল নিউরোমাসকুলার কথাটার অর্থ হচ্ছে স্নায়ু এবং পেশি তার সংযোগস্থল। তাহলে এই যে নিউরোমাসকুলার জংশন এটা হলো কি একটা মোটর নিউরন এবং একটা কঙ্কাল পেশিতন্ত্রের একটা সংযোগ, বিশেষভাবে একটা সংযোগ স্থল, যেখানে মূলত কি করবে এই যে স্নায়ু তার সংকোচ, তার যে স্টিমুলাস বা তার যে সংকেত, সেই সংকেতের মাধ্যমে কিভাবে পেশি সংকোচন শুরু হবে সেই জায়গাটাকে আমরা বলবো কি নিউরোমাসকুলার জংশন। তাহলে সিম্পল নিউরোমাসকুলার জংশন কি, একটা কতগুলো হচ্ছে একটা মোটর নিউরন এবং স্কেলিটাল মাসেল ফাইবার, তার যে যে সংযোগ স্থল, সেখানে মূলত কি করবে, সেখানে কিভাবে সংকেতের মাধ্যমে একটা পেশি সংকোচন শুরু হয় সেটা জানতে সাহায্য করবে। এর যদি আমরা স্ট্রাকচার দেখি যে নিউরোমাসকুলার ঘটনা, তার স্ট্রাকচার গুলো কি কি, স্ট্রাকচার মেইনলি 3 টাইপস অফ স্ট্রাকচার, মেইনলি 3 টাইপস। সেখানে আমরা যদি বলি যে এক হচ্ছে তোমার কি মোটর নিউরন এন্ডিং, মোটর নিউরন এন্ডিং তার কোথায় অবস্থান, একদম মোটর নিউরন একদম অ্যাকশনের শেষ প্রান্তকে বলা হয়। এখানে মূল উপাদান কি, সাইনাপটিক ভেসেল থাকে, আর হচ্ছে ভোল্টেজ জেনারেটর যেটাকে আমরা বলি ক্যালসিয়াম Ca2+ চ্যানেল, আর হচ্ছে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। এর মূলত কাজ কি, অ্যাসিটোকোলাইন তৈরি করা এবং সেটা তৈরি করবে না, সেটাকে সংগ্রহণ করবে, ক্যালসিয়াম প্রবেশ করবে এবং সেখান থেকে সংকেত পরিবর্তন করবে, মানে কি পরিবহন করবে। এরপরে যেটা আছে সাইনাপটিক ক্লেফট, সাইনাপটিক ক্লেফট হচ্ছে কিছু না একটা নিউরন এবং পেশি, এই দুইয়ের মাঝের যে ক্ষুদ্র ফাঁকা অংশ, মূলত সেখানে 20 থেকে 25 nm ন্যানোমিটার
হচ্ছে তার জায়গা থাকে, যে কিসের মধ্যে, একটা নিউরন এবং পেশির মধ্যে যে গ্যাপটা থাকে, ফাঁকা জায়গাটা, সেখানে মূলত কি করে, সেখানে অ্যাসিটোকোলিন নামক রাসায়নিক পরিবর্তন কিন্তু এখানে ঘটে। অ্যাসিটোকোলিন ভেঙে গিয়ে ভেঙে সংকেত বন্ধ করে এবং সেখান থেকে আমাদের যে অতিরিক্ত যে স্টিমুলাস, সেই স্টিমুলাসগুলোকে এনজাইমকে প্রতিরোধ করতে সাহায্য করে। এরপরে যেটা আছে লাস্ট একদম মোটর এন্ড প্লেট যাকে আমরা বলবো, যেটাকে হচ্ছে এখানে মূলত এই যে স্যাক্রোমিয়ারের বিশেষ ভাঁজযুক্ত, এখানে পেশি ফাইবারের সাথে যে স্যাক্রোলিমিয়া থাকে তার একটা বিশেষ একটা ভাঁজযুক্ত অংশ এখানে একটাকে বলা হয়, এটাকে আরেকটা নামও আছে যেটাকে বলা হয় জাংশনাল ফোল্ড। এখন এই জাংশনাল ফোল্ডে এখানে মূলত যেটা কাজ করে, এখানে মূলত যেটা কাজ করে যে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে এবং অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে পেশি সংকোচন কিন্তু হতে সাহায্য করে এই স্টেজে। এবং লাস্ট আমরা এটা লিখেছি সাপোর্টিং স্ট্রাকচার বলে। এখানে মূলত কি হয়, এই যে নিউরো টার্মিনালকে যেটা দিল সেটাকে সুরক্ষা প্রদান করে কিন্তু এই সাপোর্টিং স্ট্রাকচার, যদিও মূলত তিনটে, একটা হচ্ছে এই যে মোটর নিউরন এন্ডিং, একটা হচ্ছে সাইনাপটিক ক্লেফট, আর একটা হচ্ছে মোটর এন্ড প্লেট। এই তিনটে হচ্ছে তার স্ট্রাকচারাল ইউনিট। এখন এই এরপরে যেটা আছে যে ট্রান্সমিশন অফ দা নার্ভ ইম্পালস, কিভাবে স্নায়ু আমাদের সংকেত পরিবহন হয়। ফার্স্ট কি করবে, নার্ভ ইম্পালস অ্যারাইজ অ্যাট অ্যাকশন টার্মিনাল। স্নায়ু কি করবে, স্নায়ুর যে সংকেত সেটাকে কি হবে, একদম অ্যাকশনের প্রান্তে প্রথমে পৌঁছাবে, তারপরে কি হবে, সেটা কি করবে, ক্যালসিয়াম নিউরনে কি করবে, ক্যালসিয়াম প্রবেশ করবে, তারপরে কি হচ্ছে সেই অ্যাসিটোকোলিন রিলিজ করবে, তার যে ফাঁকা অংশ সেখানে নিঃসৃত হবে এবং লাস্টে রিসেপ্টরের সাথে সেটাকে যুক্ত হবে, যুক্ত হয়ে কি করবে, পেশিতে একটা প্রকার উদ্দীপনা, একটা প্রকার স্টিমুলাস সেটাকে সৃষ্টি করবে, যার ফলে কি হবে, মাসেল কন্ট্রাকশন শুরু হবে এবং লাস্টলি কি হবে, অ্যাসিটোকোলিন দ্বারা অ্যাসিটোকোলিন ধ্বংস হবে এবং মাসেলটাকে প্রসারণ হবে। এই হচ্ছে মূলত তার স্টেপ। এরপরে যেটা আছে কাইনেস্থেটিক সেন্স। কাইনেস্থেটিক সেন্স বলতে আমরা শুধুমাত্র কি বুঝবো, যে কাইনেস্থেটিক সেন্স হচ্ছে একটা এমন একটা কি বলবো, ধরো একটা এবিলিটি, কাইনেস্থেটিক সেন্স মানে ধরো একটা এবিলিটি, যেটা কিভাবে, যেটা তোমাকে জানতে বা বুঝতে সাহায্য করবে যে আমাদের শরীরের অবস্থান কেমন হবে, আমাদের শরীরের চলন, আমাদের শরীরের ভারসাম্য এবং আমাদের শরীরের যে কতটা স্ট্রেংথ, সেটা আমরা অনেক সময় কি অনুভব করব, মানে অটোমেটিক একটা প্রসেস যেটা আমাদের ব্রেনে হবে, তখন আমরা তাকে বলবো কাইনেস্থেটিক পারসেপশন। তার মূল যে মেন যে কাইনেস্থেটিক পারসেপশন যেগুলো হয় সেগুলো হচ্ছে, দেখো একটা মাসেল স্পিন্ডল, যেখানে মূলত ঘটে লোকেশন কোথায়, তার স্কেলিটাল মাসেলে, সেখানে কি করে, এই যে পেশি যে আমরা টান টান অনুভব করি সেটাকে ফিল করতে সাহায্য করে। গলগি টেন্ডন, সেটা কোথায় অবস্থিত, লোকেশন টেন্ডনে। আর জয়েন্ট রিসেপ্টর, জয়েন্ট ক্যাপসুল, আর হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস যেটা ইনার ইয়ারের মধ্যে থাকে, যার মূলত কাজ কি করে, ব্যালেন্স এবং হেড পজিশন, ভারসাম্য এবং মাথার অবস্থান বজায় রাখতে সাহায্য করে। এখন এই কাইনেস্থেটিক পারসেপশনের মূল কাজ কি করে, এক, আমাদেরকে বডি পশ্চারকে সঠিকভাবে মেনটেন করতে সাহায্য করে। কোঅর্ডিনেটিভ মুভমেন্ট, যে কোনো প্রকার মুভমেন্ট গুলো কোঅর্ডিনেটিভ মিন্স কোনো প্রকার একটা মুভমেন্টকে খুব স্মুথলি, এফিশিয়েন্টলি, এফেক্টিভলি ভাবে পারফর্ম করা, সেটাকে সাহায্য করে। ইনজুরি প্রতিরোধ করতে আমাদেরকে সাহায্য করবে এবং আমাদের যে কোনো প্রকার মোটর স্কিল, যে কোনো প্রকার গতি সঞ্চালনমূলক কাজ, যেটাকে শিখতে কিন্তু এই আমাদের কাইনেস্থেটিক সেন্স কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এরপরে যদি আমরা দেখি যে এই যে নিউরাল কন্ট্রোল অফ মোটর স্কিল, যদি তোমাদের যে সিলেবাসে আছে নিউরাল কন্ট্রোল, আমাদের মোটর স্কিলটাকে কিভাবে আমাদের এই কন্ট্রোল করবে, আমাদের সেটাকে যদি আমরা জানতে চাই, সবার আগে জানতে হবে মোটর স্কিলটা কি। মোটর স্কিল হচ্ছে এমন এক ধরনের এবিলিটি যেটা কি করছে, আমাদের দেহকে ঠিক মতো সময় অনুযায়ী কোনো একটা পার্টিকুলার মুভমেন্টকে সঠিকভাবে, অ্যাকুরেটলি ভাবে, স্মুথলি ভাবে সেটাকে পারফর্ম করা। এবং সেটা পারফর্ম করতে গেলে আমাদের যে সমস্ত নিউরাল কন্ট্রোল গুলোকে, মেকানিজম গুলোকে দরকার, সেগুলো হচ্ছে এক, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে সেন্সরি ফিডব্যাক সিস্টেম। এখন সেগুলো সম্পর্কে যদি আমরা জানি, এখন এই যে মোটর মুভমেন্ট বা মোটরটাকে কন্ট্রোল করার জন্য আমাদের ব্রেনের কোন কোন পার্টগুলো ইনভলভ, ব্রেন এরিয়া ইনভলভ ইন মোটর কন্ট্রোল, সেখানে দেখো মোটর কর্টেক্স। মোটর কর্টেক্সকে আমরা বলি কি প্রাইমারি প্রিমোটর, যেখানে কিভাবে আমরা যে কিভাবে করব ইচ্ছাকৃত ভলেন্টারি মুভমেন্ট, সেগুলোকে পরিকল্পনা করতে সাহায্য করে এবং শুধুমাত্র নট অনলি পরিকল্পনা, সেই ভলেন্টারি মুভমেন্ট গুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে কিন্তু আমাদেরকে সাহায্য করে কি এই মোটর কর্টেক্স এরিয়া। এরপরে আছে কি, এরপরে হচ্ছে বেসাল
গ্যাংলিয়া, যেটা কি করে আমরা কিভাবে মুভমেন্টটাকে করব, চলন আমাদেরকে শুরু করে এবং আমাদেরকে যে স্পিড, আমাদের যে অ্যাকুরেসি সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সেই চলনের যে পশ্চারাল কন্ট্রোল সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এরপর হচ্ছে সেরিব্রাম, সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা সেরিব্রাম কি করে আমাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন, ব্যালেন্স এবং আমাদের যে ভুলগুলো আমরা করি সেই ভুলগুলোকে সংশোধন করতে কিন্তু আমাদেরকে সাহায্য করে। এরপরে ব্রেন স্ট্রিমের কাজ কি হবে, স্বয়ংক্রিয়ভাবে একদম অটোমেটিক ভাবে মুভমেন্ট আমাদেরকে, যে আমরা কোনো কিছু অটোমেটিক ভাবে সেই কাজটাকে পারফর্ম করতে পারছি, সেই স্বয়ংক্রিয়ভাবে সেটাকে কোনো একটা মুভমেন্টকে পারফর্ম করতে সাহায্য করে এবং আমাদেরকে সঠিকভাবে বডি পশ্চারকে সেই মুভমেন্টের প্রতি যাতে আমরা করতে পারি সেটাকে করতে সাহায্য করে। স্পাইনাল কর্ড কি করে আমাদের সঠিক সংবেদন পরিবহন করতে সাহায্য করে। সেন্সারি কর্টেক্স কি করে, সেন্সারি কর্টেক্সের কাজ কি, এই যে আমাদের যে ফিডব্যাক সেটাকে গ্রহণ করতে সাহায্য করে এবং সেই ফিডব্যাক গ্রহণ করে সেটাকে সংশোধন করতে সাহায্য করে। এই যে ব্রেনের যে পার্টগুলো আছে এদের কিন্তু স্পেসিফিক আলাদা আলাদা কাজ, যেগুলো কম্বিনেশন ফর্মে কিন্তু আমাদের কাছে হয়ে থাকে। এখন এই মোটর কন্ট্রোলের জন্য আমরা কিভাবে কোন কোন পাথওয়ে আমরা ব্যবহার করা উচিত সেটা দেখো। এক হচ্ছে পার্ট ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মানে কি, আমরা কি করতে চাইবো সেটা কোনটা ব্রেনের কোন অংশ করবে, মোটর কর্টেক্স। মুভমেন্ট প্ল্যানিং করতে আমাদেরকে কে সাহায্য করবে, প্রি মোটর কর্টেক্স। আবার প্রোগ্রামিং করতে কে সাহায্য করবে, বেসাল গ্যাংলিয়া। আবার এক্সিকিউশন, কোন একটা কিছু একটা স্কিলকে আমি এক্সিকিউট করব সেটা আমাদেরকে সাহায্য করবে, মোটর কর্টেক্স থেকে মোটর নিউরন সাহায্য করবে। কোঅর্ডিনেটিভ এন্ড কারেকশন সেটা কে করবে, সেরিব্রাম। ফিডব্যাক আমাদের কি করবে, সেন্সরি নার্ভ থেকে ব্রেন। এগুলোকে আমাদেরকে এইভাবে একটা মোটর মুভমেন্ট তার যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু হয়ে থাকে। এখন এই যে ফিডব্যাকের কথা বলছি, যে ফিডব্যাক মেকানিজমটা কি, ফিডব্যাক মেকানিজম হচ্ছে মূলত হচ্ছে দুভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফিডব্যাক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক ফিডব্যাক। ইন্ট্রিনসিক ফিডব্যাক মানে কি, একদম সেলফ কারেকশন, তুমি কিছু ভুল করছো তুমি সেটাকে নিজে, যে প্রথমে বলেছিলাম কাইনেস্থেটিক পারসেপশন মানে কি নিজে ইমাজিনেশন করছো কোনটা সঠিক কোনটা ভুল, তাহলে সেলফ কারেকশন করছো একটা। এক্সট্রিনসিক হচ্ছে কি, তুমি ধরো আদার্স কারো দ্বারা কোনো আদার্স যারা দর্শক আছে, কোচ আছে, তোমাকে সেটাকে কোনো রেকটিফিকেশন করে দিচ্ছে, সেটা থেকে হতে পারে। এই দু ধরনের ফিডব্যাক মেকানিজম আছে। সেই ফিডব্যাক মেকানিজম গুলো তার মোটর স্কুলের মধ্যে কিভাবে করে দেখো, দুভাবে। একটা হচ্ছে প্রসিডিউরাল মেমোরি আর একটা হচ্ছে ওয়ার্কিং মেমোরি। একটা প্রসিডিউরাল মেমোরি কি, যেখানে লং টার্ম স্কিলকে তোমাকে লার্নিং শিখতে সাহায্য করছে, যার মূলত কাজ হচ্ছে বেসাল গ্যাংলিয়া এবং সেরিব্রাম, এই জায়গাগুলোকে মনে রাখবে। আর হচ্ছে ওয়ার্কিং মেমোরি মানে ইমিডিয়েট শর্ট টার্ম, সেটাকে কি করব, পারফরমাল প্রটেক্স, যেটাকে ব্রেন এরিয়া তোমাকে মূলত সেই মেমোরিটা ফিডব্যাক যেটাকে নিচ্ছ সেটাকে মনিটরিং করতে বা সেটাকে তোমাকে মাথায় রাখতে সাহায্য করছে। এখানে দেখো এরপরে আছে যে মোটর স্কিল ডেভেলপমেন্ট যে ফেজ, আমরা বারবার বলছিলাম যে কোনো একটা স্কিলকে যদি আমরা অটোনমাস স্টেজে পৌঁছাতে যাই মূলত তিন ধরনের স্টেজ হয়ে থাকে। একটা হচ্ছে কগনিটিভ ফেজ, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ফেজ, একটা হচ্ছে অটোনমাস ফেজ, বা এই অটোনমাস ফেজের আরেকটা নাম হচ্ছে সাইকোমোটর স্টেজ। এখন এই তিনটে ফেজকে আমরা একটুখানি যদি আমরা ছোট্ট কথা বলি, যে কগনিটিভ স্টেজ মূলত হচ্ছে জ্ঞানমূলক, একদম শুরুতে কোনো একটা নতুন কিছু স্কিল, নতুন কিছু যখন শিখছো, সেই শেখার জন্য তুমি প্রথমে নলেজটাকে নিচ্ছ, ব্রেনে সেটাকে ভাবছো, প্রসিড করছো, তাহলে সেটা কি একদম লার্নিং এর ফার্স্ট স্টেজ। এবার সেকেন্ড স্টেজে কি করছো, তুমি সেই নলেজ যেটা তুমি অ্যাকোয়ার করলে কগনিটিভ স্টেজে, সেই সম্পর্কে যে জ্ঞানটাকে পেলে, তুমি সেকেন্ড স্টেজে অ্যাসোসিয়েটিভ স্টেজে এসে কি করলে সেটাকে পারফর্ম করছো। সেখানেও পারফর্ম করতে গিয়ে দেখলে বেশ কিছু ইরর হলো, সেটার জন্য ফিডব্যাক দরকার, ফিডব্যাক নিয়ে সেটাকে কারেকশন করলে, করার পরে ডে বাই ডে তুমি যখন প্র্যাকটিস করছো, সেই প্র্যাকটিস করতে করতে যখন তুমি একদম সেটাকে অ্যাকুরেটলি পারফর্ম করতে পারছো, আলটিমেটলি তুমি কি করবে, অটোমেটিক স্টেজে তুমি পৌঁছে গেলে বা সাইকোমোটর স্টেজে পৌঁছে গেলে। সেখানে মূল ফিচার্স কি, অটোমেটিক এবং সেটাকে হাই পারফরম্যান্স হবে, সেটা মূলত এলিট যারা স্পোর্টসম্যান তারা এক্সিকিউশন করে। এই ধরো সিম্পল একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, যেমন ধরো সাইকেল চালানো। তোমরা যখন ছোটবেলায় কোনো কিছু যখন সাইকেল চালানো শিখেছিলে, একদম শুরুতে কথা মনে রাখো যে সাইকেল নিয়ে যখন তুমি চালাও কিভাবে চালাতে হয় সেটা তুমি দেখেছিলে, সেটা তুমি শুনেছিলে, সেই মতো করে তুমি প্র্যাকটিস করেছো। যখন প্রথম প্র্যাকটিস করেছিলে, এই যে কগনিটিভ স্টেজে যখন তুমি প্র্যাকটিস করেছিলে, ফার্স্ট টাইম অনেকবার পড়ে গেছিলে, হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ স্টেজে একটুখানি চালাতে পারছো, কিছুটা চালাতে পারছো, আবার কিছু সময় মাঝে মধ্যে প্রবলেম হচ্ছিল, এখন তোমাকে দিলে কি সেটাকে স্মুথলি তুমি সেটাকে চালাতে পারছো। তাহলে কি এইগুলো হচ্ছে লার্নিং এর একটা স্টেজ, মোটর স্কিল ডেভেলপমেন্ট ফেজ বা স্টেজ অফ লার্নিংও বলা হয়। সেখানে কি বলা হচ্ছে, একদম প্রথম স্টেজে আমরা সেটার সঙ্গে নলেজটাকে অ্যাকোয়ার করব, অ্যাসোসিয়েটিভ স্টেজে আমরা সেটাকে একটু ভালো সেটাকে প্র্যাকটিস করে করে কিছু ভুল ইরর হচ্ছে, কিন্তু অটোনমাস স্টেজে আমরা যখন চলে যাব সেখানে একদম মাস্টারি অবস্থাতে পৌঁছে যাব। ক্লিয়ার? এরপরে যেটা তোমাদের আছে ইউনিট 5, যেটা হচ্ছে বায়োকেমিক্যাল অ্যাসপেক্ট অফ এক্সারসাইজ,
যার মধ্যে মূলত মেটাবলিজম, ফুড প্রোডাক্ট, অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক সিস্টেম ডিউরিং রেস্ট অ্যান্ড এক্সারসাইজ, ডায়েট অ্যান্ড ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মেথড ফর মেজারিং এনার্জি কস্ট অফ এক্সারসাইজ সেটা সম্পর্কে আছে। তোমাদের কি বোরিং লাগছে? নো স্যার। এগুলোকে আরো কিছু অনেক জায়গা ছিল যেগুলোকে বলা, সেগুলো বলতে পারলে ভালো লাগতো, কিন্তু উপায় নেই। ঠিক আছে, চলো আমাদের বায়োকেমিক্যাল অ্যাসপেক্ট অফ এক্সারসাইজ এর মধ্যে যেটা মূল যে জায়গাটা আমরা পড়বো, মেটাবলিজম অফ ফুড প্রোডাক্ট। এখন মেটাবলিজম অফ ফুড প্রোডাক্ট কি করছে এখানে হচ্ছে কি, এই যে আমরা যে সমস্ত মেটাবলিজম হলো কি এক ধরনের কি শরীরে সব রাসায়নিক একটা প্রক্রিয়া বা সমষ্টি, যেটা কি করছে আমরা যে সমস্ত খাবারগুলোকে খাই সেই খাবারগুলোকে কি করছে, সেই খাবারগুলোকে পচন করে একটা আমাদের শরীরের ভিতরে একটা শক্তিতে রূপান্তরিত করা। এটাই মূলত কাজ করে মেটাবলিজমের, এটাই কাজ। আমরা যে সমস্ত সাবস্টেন্স গুলো আমরা ইনটেক করি সেই সমস্ত খাবারগুলোকে তার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া দ্বারা সেগুলোকে খাদ্য থেকে শক্তিতে রূপান্তরিত করে, এটাই হচ্ছে মেটাবলিজম। প্রধানত আমরা তিন ধরনের খাবার মূলত আমরা খেয়ে থাকি, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফ্যাট। তাহলে এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কিভাবে ভেঙে আমাদের শক্তিতে উৎপন্ন হচ্ছে তার যদি আমরা একটা এখানে তার মেটাবলিক পাথওয়ে যদি আমরা দেখি, কার্বোহাইড্রেট ভেঙে আমাদের গ্লাইকোলাইসিস, সেখান থেকে পাইরুভেট, তারপর সেখানে টিসিএ সাইকেল, তারপরে হচ্ছে অক্সিজেনেটেড ফসফোরাইলেশন। সেটা হচ্ছে ঘরে আমাদেরকে শক্তি উৎপন্ন হচ্ছে কিভাবে যায়, 4 কিলো ক্যালোরি খেলে পার গ্রামে কিন্তু একটা যে 4 কিলো ক্যালোরি পার গ্রামে কিন্তু এই কার্বোহাইড্রেট যদি আমরা 1 গ্রাম খাই তাহলে 4 কিলো ক্যালোরি কিন্তু শক্তি উৎপন্ন করে। এটার ফলে কি হয়, এটার ফলে আমাদেরকে হচ্ছে কুইক এনার্জি দেয় ফর হাই ইন্টেন্সিটি স্পোর্টস এর ক্ষেত্রে, মানে উচ্চ দ্রুত কোনো খেলার ক্ষেত্রে বা দ্রুত শক্তি বা স্প্রিন্ট বা মাঝারি মাত্রা দৌড়ের ক্ষেত্রে কিন্তু দ্রুত শক্তি প্রদান করে কিন্তু কার্বোহাইড্রেট। ফ্যাট কি করছে, ফ্যাট দেখো যেটাকে হচ্ছে লিপোলাইসিস থেকে বিটা অক্সিডেশন, সেখান থেকে টিসিএ সাইকেল, অক্সিডেটিভ ফসফোরিলেশন, যেখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে এটাকে ভেঙে এখান থেকে মূলত এই যে ফ্যাট থেকে 1 গ্রাম ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি কিন্তু শক্তি আমাদের মধ্যে উৎপন্ন হয়। এটা এই ফ্যাট মূলত কি করে যে আমাদের দীর্ঘ সময় আমাদেরকে তো লং ডিউরেশনে কিন্তু আমাদেরকে শক্তি প্রডিউস করতে সাহায্য করে, এবং সাধারণত মাঝারি কোনো তীব্রতার ক্ষেত্রে বা ম্যারাথন বা সাইক্লিং এর ক্ষেত্রে কিন্তু ফ্যাট ভীষণভাবে কাজে লাগে। এরপর আসি গুরুত্বপূর্ণ প্রোটিন। প্রোটিন কি করে, আচ্ছা ডিএমিনেশন থেকে পাইরুভেট থেকে কি হয়, টিসিএ সাইকেল উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, যেটাকে প্রোটিন 1 গ্রাম প্রোটিন কত করছে, 4 কিলো ক্যালোরি কিন্তু শক্তি উৎপন্ন করছে। এটা মূলত আমাদের মাঝারি তীব্রতা বা কোনো স্ট্রেংথ অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু প্রোটিন ভীষণভাবে জরুরি। আমি এখানে আরেকটা এনার্জি সিস্টেমে তোমাদের একটা দিয়েছি, মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে অ্যারোবিক মূলত অক্সিজেনের প্রেজেন্ট হয়ে থাকে, মূলত যারগুলো যে কাজগুলো হয়ে থাকে যে এখানে যে শক্তি উৎপন্ন হয় মূলত যে এখানে গ্লুকোজ থেকে একটা বা এই যে সরি অ্যারোবিক অ্যাক্টিভিটির মধ্যে কি হয়, গ্লুকোজ থেকে সেটাকে ধীরে ধীরে সেই গ্লুকোজটা ভেঙে একটা আমাদের মধ্যে ধীরে ধীরে দীর্ঘস্থায়ী শক্তি কিন্তু উৎপন্ন হয়। আর একটা হচ্ছে অ্যানারোবিক বা ল্যাকটিক যেটাকে বলছি, সেটা হচ্ছে মূলত এখানে অক্সিজেন কম, অক্সিজেন কমে যেখানে এখানে গ্লুকোজে এবং ল্যাকটেট থেকে কি হয় শক্তি উৎপন্ন হয়, যেটা আমাদের স্বল্পকালীন ক্ষেত্রে প্রয়োজন। আর একটা আছে অ্যানারোবিক, যেটা হচ্ছে অ্যালাক্টিক। অ্যালাক্টিক মানে এখানে মূলত হচ্ছে এটিপি এবং ফসফোক্রিয়েটিন ব্যবহার করা হয়, যেটা মূলত 10 সেকেন্ড বা তার ধরনের বেশি কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে এই ধরনের অ্যাক্টিভিটি মূলত হয়ে থাকে, 10 সেকেন্ডের মূলত অ্যাক্টিভিটি। এছাড়াও এই যে আরেকটা এই ছকটা যদি তুমি দেখো, এখানে দেখো অ্যারোবিক অ্যাক্টিভিটি মূলত সময়কাল আমরা বলছি অ্যাবভ 3 মিনিট, হ্যাঁ, যেখানে আমাদের এটিপি দরকার কত, 36 থেকে 38 এটিপি পার গ্লুকোজ। আর অ্যানারোবিক ল্যাকটেটের ক্ষেত্রে দরকার কি 30 সেকেন্ড বা 3 মিনিটকে আমরা এক সময়কালকে বলবো, সেখানে হচ্ছে কম দরকার কত, 2 এটিপি পার গ্লুকোজ। অ্যানারোবিক বা এটিপিপিসি যেটাকে বলছি সেখানে হচ্ছে 10 সেকেন্ড, তার বলছে খুব কম দরকার, একটা এডিপিপিসি আমাদের হলেই হবে, যেখানে মূলত আমাদের এই যে উৎপন্ন বজ্রক হয় কার্বন ডাইঅক্সাইড এবং H2O, এটা অ্যারোবিক ক্যাপাসিটির ক্ষেত্রে। অ্যানারোবিক ল্যাকটেটের ক্ষেত্রে ল্যাকটেট উৎপন্ন হয়, আর অ্যানারোবিক অ্যালাক্টিকের ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিন ফসফেট কিন্তু তৈরি হয়, এডিপিপিসি যাকে আমরা বলি। মূলত এই যে 100 মিটার স্প্রিন্ট, শর্ট পাট বা কোনো ওয়েট লিফটিং ইত্যাদি হেভি অ্যাক্টিভিটির ক্ষেত্রে। এখন এখানে রেস্ট ভার্সেস এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যদি দেখি যে রেস্ট লো এবং ইন্টেন্সিটি যদি হয়
তাহলে আমাদের অ্যারোবিক সিস্টেম যেটাকে ফ্যাট ডমিনেট করবে, আর যদি শর্ট এবং হাই ইন্টেন্সিটি হয় সেক্ষেত্রে হবে অ্যানারোবিক এটিপিপিসি বা গ্লাইকোলাইসিস সিস্টেম। আবার যদি লং এবং মডারেট ইন্টেন্সিটি হয় সেক্ষেত্রে কি হবে, অ্যারোবিক সিস্টেম বা ক্রেবস বা ফ্যাট ডিটারমিনেট করবে, যেটাকে শক্তি প্রডিউস করবে। এখন এরপরে তোমাদের আছে যে মেজারিং এনার্জি কস্ট অফ এক্সারসাইজ। কিভাবে এনার্জিটাকে কস্ট আমরা এই এনার্জি কতটা এক্সপেন্ডিচার হলো সেটাকে এই কস্টটাকে কিভাবে মেজার করব। এখানে যে ডাইরেক্ট ক্যালোরিমেট্রি দ্বারা আমরা মেজার করতে পারি, যে শরীর থেকে উৎপন্ন তাপ মাপা সেটা অনেকটা যদিও ব্যয়বহুল। আর একটা ইনডাইরেক্ট ক্যালোরিমেট্রি আমরা যেটা ব্যবহার করতে পারি, যেখানে কি করব, অক্সিজেন কনজাম্পশন ব্যবহার করব, কার্বন ডাই অক্সাইডের প্রোডাকশন ব্যবহার করবো, সেটাকে একটা ক্যালকুলেট করবে এনার্জি এক্সপেন্ডিচার কত হচ্ছে সেটা দিয়ে ব্যবহার করতে পারি। আদার্স কিছু ইম্পর্টেন্ট মেথড আছে যেটা আমরা সচরাচর করে থাকি, হার্ট রেট মনিটরিং করি, ব্লাড ল্যাকটেট মাপি, এবং লেভেল অফ লেভেল অফ ওয়াটার, যে প্রতিদিন কতটা শক্তি আমাদের খরচ হচ্ছে সেটাকে নির্ধারণ করি। এগুলো হচ্ছে মেথড, কমন মেথড, যার মাধ্যমে কিন্তু এই আমাদের যে এনার্জি কস্ট এক্সারসাইজ, একটা এক্সারসাইজের ফলে কতটা এনার্জি আমাদের এক্সপেন্ডিচার হচ্ছে সেটাকে কিন্তু আমরা মেজার করে থাকি। যদিও এখন অনেক মডার্ন টেকনোলজি ডেভেলপ চলে এসে অ্যাপস তৈরি হয়েছে, সেখান থেকে আমরা খুব সহজে জানতে পারি। এরপরে ইউনিট 6 এ আছে রিকভারি প্রসেস। এই যে আমরা মাসেল একটা হেভি অ্যাক্টিভিটি করার পরে ক্লান্তি হয়ে যায়, আমাদের মধ্যে ফ্যাটিক আসে, তাহলে সেই ফ্যাটিক থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আমরা কি ফ্যাটিক আসলে কি সেই ফ্যাটিক অবস্থায় থেকে যাই? না, আমরা যখন গাড়িতে আমাদের যখন ইঞ্জিনের তেলটা শেষ হয়ে যায় আমরা তেলটা ভরি, কিন্তু আমাদের হিউম্যান বডিতে কি হয়, সেরকম আমরা যখন ক্লান্তি হয়ে যাই, এটা অটোমেটিক প্রসেস কিন্তু কি হবে, আমাদের সেই শক্তিটাকে পুনরায় পুনরুদ্ধার হয়। সেটা কিভাবে হয় আমরা যদি একটু দেখি, যে ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট অফ ফ্যাটিক যদি আমরা বুঝতে চাই, যে ক্লান্তি বা ফ্যাটিক হলো কি পেশির এমন একটা কার্যক্ষমতা বা এমন একটা শক্তি যেটা কি হয় ব্যায়ামের ফলে বা দীর্ঘক্ষণ অ্যাক্টিভিটির ফলে সাময়িক কর্মক্ষমতা হ্রাস করবে। আমাদের যে মাসেলসের যে কর্মক্ষমতা, সেই ফ্যাটিক যদি হয় সেটা সাময়িক টাইমে হ্রাস পেয়ে যাবে, এবং সেটা মূলত কি কারণে ঘটে, মূলত দীর্ঘক্ষণ ধরে কোনো একটা হেভি অ্যাক্টিভিটি বা লং টাইম অফ পিরিয়ডের জন্য কোনো একটা অ্যাক্টিভিটি করার কারণে কিন্তু হয়ে থাকে। হওয়ার ফলে কি হবে, সেটা প্রাইমারিলি কি করবে, ডিস্টারবেন্স করবে সেই কাজ, তাকে আমরা বলবো ফ্যাটিক। এখন এই ফ্যাটিকের যার মূলত কাজ বা সেই ফ্যাটিকে যদি আমরা দেখি, একটা হচ্ছে সেন্ট্রিগাল ফ্যাটিক। সেন্ট্রিগাল ফ্যাটিক আমরা মূলত কোথায় ঘটে, তার মূলত কজেসটা কি কি কারণে ঘটে। একটা হচ্ছে আমাদের সিএনএ ঘটে, যেখানে ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে ঘটে। এখানে মূলত কি করে, এখানে মূলত ক্লান্ত তৈরি করে এবং নিউরোট্রান্সমিটার যেগুলো আমাদের, সেগুলো ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, এবং ধীরে ধীরে যখনই হ্রাস পায় তাহলে আমাদের মধ্যে একটা প্রভাব তো পড়বে। কি প্রভাব পড়বে, আমাদের যে মোটর ইউনিট তার যে সক্রিয়তা, সেই সক্রিয়তা কমে যাবে, এবং আমরা যে কোনো কিছু কাজের প্রতি যে রিয়াকশন প্রতিক্রিয়া দেব, সেই প্রতিক্রিয়া দেওয়ার প্রবণতা কিন্তু আমাদের মধ্যে ধীরে ধীরে কমতে থাকবে। যেমন উদাহরণ যদি আমরা একটা এক্সাম্পল দিই, যদি দেখো মেন্টাল এক্সিকিউশন ইন লং ডিউরেশন ইভেন্ট, যখন দীর্ঘ সময় কোন একটা ইভেন্ট আমরা দীর্ঘ সময় ধরে করছি, তাহলে কি অনেক সময় মানসিক ক্লান্তি আসে, দূর আর ভালো লাগছে না এটাকে বলতে। আমি তোমাদেরকে অনেক সময় যখন ক্লাসগুলো নিই বলি না যে আর ভালো লাগছে না বলতে তোমাদেরকে, তার মানে কি লং টাইম ধরে কোনো একটা কাজ করছো, কাজ করলে কি তোমার সাময়িক যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, তার উপর যখন আমাদের এই প্রবলেমটা যখন আমাদের সিএনএস এ ঘটবে, যেটা ব্রেন বা স্পাইনাল কর্ড, তখন তাকে আমরা সেন্ট্রিকাল ফ্যাটিক বলবো। এরপর বলবো পেরিফেরাল ফ্যাটিক। পেরিফেরাল ফ্যাটিক মূলত আমাদের পেশি স্তর, আমাদের এই যে পেশিতে মূলত ঘটে থাকে, যেখানে কি করে এই যে ল্যাকটিক অ্যাসিড বা H+ যেখানে আমাদেরকে তৈরি হয়, এবং এটিপি ও পিসি যেটা ধীরে ধীরে এটিপিসি তার যে শক্তি উৎপন্ন করার ক্ষমতা সেটাকে কিন্তু হ্রাস করে, এবং এর ফলে কি হবে, পেশি সংকোচন কমে যাবে, এবং আমাদের মধ্যে পেশির মধ্যে কি একটা শিথিলতা, একটা স্টিফনেস চলে আসে। আমরা কিছুক্ষণ দৌড়ানোর পরে বলি না স্যার আর মাসল কাজ করছে না, স্টিফনেস কেমন শক্ত হয়ে গেছে, এবং পেশি সংকোচন তা কন্ট্রাকশন করতে পারছে না, বলি তো, তখন আমরা তাকে বলবো পেরিফেরাল ফ্যাটিক। এটা মূলত কাদের ক্ষেত্রে ঘটে, স্প্রিন্টার বা হাই ইন্টেন্সিটি কোনো অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে এটা হয়ে থাকে। আরেকটাকে আমরা বলবো নিউরোমাসকুলার ফ্যাটিক। নিউরোমাসকুলার ফ্যাটিক মূলত কি করবো, এই যে আমাদের যে নিউরোমাসকুলার জাংশন আছে, তার যে সংকেত, সেই সংকেত থেকে দেওয়া আমাদেরকে হ্রাস করে, সেই সংকেত থেকে হ্রাস করে পরে কমিয়ে দেয়, এবং এর ফলে কি হবে, আমাদের স্নায়ুপেশি, আমরা অনেক সময় কি হয়, এর ফলে আমরা যে কোনো কাজ করতে করতে বা যে কোনো প্রকার ওজন বা যে কোনো হেভি অ্যাক্টিভিটি করার সময় অনেক সময় আমরা ক্লান্তি ফিল করি, মূলত এই নিউরোমাসকুলার ফ্যাটিকের কারণে। এরপরে যেটা তোমাদের আছে, এই যে রিস্টোরেশন, কিভাবে রিস্টোর হচ্ছে, এই যে এনার্জি আমরা বলছি না, গাড়ি পেট্রোল ফুরিয়ে গেলে আমরা তো পেট্রোল পাম্পে যাই, তেল ভরি, সেটা দরকার।
ঠিক আমাদের হিউম্যান বডিতে এরকম ভাবে সিস্টেম কিন্তু চলতে থাকে। কিভাবে চলতে থাকে, যে ব্যায়ামের ফলে আমাদের যে শক্তিটাকে খরচ হয়, সেই শক্তির প্রথম উৎস কি? শক্তির প্রথম উৎস হচ্ছে এটিপি। সেটাকে কি করছে? এটিপি পুনরায় এডিপিপিসি থেকে পুনর্গঠন হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই এটিপি এটাকে রিসিনথেসাইজ হয়ে আমাদেরকে শক্তি উৎপন্ন করবে। এরপর হচ্ছে কি? ফসফোক্রিয়েটিন। ফসফোক্রিয়েটিন সেটাকে কি করবে? ঠিক অ্যারোবিক অ্যাক্টিভিটির পর 3 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের মধ্যে কি পুনর্গঠন করতে সাহায্য করবে, রিকভারি করতে সাহায্য করবে। গ্লাইকোলাইজেন কি করবে? রক্তে গ্লুকোজ থেকে লিভার থেকে পুনর্গঠন করবে এবং কয়েক ঘন্টার মধ্যে আমাদের সেটাকে আমাদের মধ্যে শক্তি পুনর্জীবিত করতে সাহায্য করবে। এছাড়াও দেখো এখানে রিকভারি অফ অক্সিজেন, কিভাবে সেই অক্সিজেনটাকে ব্যায়ামের ফলে আমরা যখন অতিরিক্ত অক্সিজেন নিই, সেই অতিরিক্ত অক্সিজেন নেওয়ার যে প্রসেস সেটাকে কি হচ্ছে দেখো, এই যে রিসিনথেসিস হবে এটিপিপিসি, যার ফলে কি হবে? ল্যাকটেট হবে, কার্বন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন অক্সিডাইজ তৈরি করবে, যার ফলে রিস্টোর করবে রক্তে অক্সিজেনের ফলে মায়োগ্লোবিন এবং রক্তে অক্সিজেন যেটা সেটাকে পুনঃপ্রতিস্থাপিত করবে এবং যার ফলে আমাদের হার্ট রেট ধীরে 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 নর্মালাইজেশন হবে এবং বডি টেম্পারেচার ধীরে ধীরে স্বাভাবিক প্রক্রিয়া হবে। তার এই মূলত এই কারণগুলোর জন্য হয়ে থাকে। এখন এরপরে এই যে নিউট্রিশনাল অ্যাসপেক্ট অফ পারফরম্যান্স যদি আমরা দেখি, যে নিউট্রিশনাল অ্যাসপেক্ট কিভাবে আমাদের পারফরম্যান্সের উপর প্রভাব ফেলে, তার কারণে মূলত হচ্ছে দেখো নিউট্রিশনাল অ্যাসপেক্ট কি, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যে যে আমরা নিউট্রিয়েন্ট গুলো আমরা এগুলোকে খাচ্ছি। কার্বোহাইড্রেট কি করবে? তার মূলত ফাংশন কি? রিস্টোর করবে গ্লাইকোলাইজেনকে রিস্থাপন করবে, যার ফলে কি হবে? ইমিডিয়েটলি কি করবে? কোনো একটা এক্সারসাইজের সময় সেটা শক্তি প্রডিউস করবে। প্রোটিন কি করবে? প্রোটিন মূলত আমাদের মাসেল রিপেয়ার এবং মাসেল হাইপারট্রফি ডেভেলপ করতে সাহায্য করবে। আর ফ্লুইড বা ইলেক্ট্রোলাইট কি করবে? একদম ইলেক্ট্রোলাইট এগুলো আমাদের কি করবে? রিহাইড্রেট, মানে আমাদের যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় সেটাকে এবং শরীরে যে জলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। অ্যান্টিঅক্সিডেন্ট কি করবে? আমাদের ডেইলি ডায়েটে রিডিউস করবে অক্সিডেটিভ স্ট্রেস, যেটাকে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে আমাদেরকে সাহায্য করবে। এই যে নিউট্রিশনাল, মূলত মাথায় রাখতে হবে আমরা একজন স্পোর্টস পারফরম্যান্সে বা কোনো একটা অ্যাথলিটকে সবসময় ব্যালেন্স ডায়েট এবং সেই সাথে সাথে পর্যাপ্ত ওয়াটার যদি আমরা খাই, তবেই কিন্তু আমাদের দ্রুত সেটাকে শরীরটাকে রিকভারি বা দ্রুত পারফরমেন্স বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করবে। এরপরে যেটা ইউনিট 7 এ আছে, যে এনভায়রনমেন্টাল বা হিউম্যান সাইকোলজিক্যাল আন্ডার এক্সারসাইজ। এই আমরা প্রথমে যখন শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম যে এনভায়রনমেন্টাল এর বিভিন্ন ফ্যাক্টর গুলো আছে যেগুলো আমাদের পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করে। সেগুলো কি হতে পারে? সেগুলো আমাদের ওয়েদার কন্ডিশন, হিট ওয়েদার, কোল্ড ওয়েদার, অল্টিটিউড, হিউম্যানিটি, সমস্ত কিছু আমাদের পারফরমেন্সের উপর কিভাবে ডেভেলপ করে আমি সুন্দর একটা ছকের মাধ্যমে দেখেছি। দেখো ফার্স্ট লিখেছি হিট, যদি হাই টেম্পারেচার হয়, হেভি হাই টেম্পারেচার হলে আমাদের ফিজিওলজিক্যাল রেসপন্স, আমাদের শরীরবৃত্তীয় কি কি পরিবর্তনগুলো হতে পারে। এখানে যদি হেভি টেম্পারেচারে যায়, সেখানে অটোমেটিক্যালি কি হবে? আমাদের বডি টেম্পারেচার ইনক্রিজ হবে। বডি টেম্পারেচার ইনক্রিজ হলে কি হবে? হার্ট রেট ইনক্রিজ হবে। আর ভ্যাসকোডাইলেশন কি হবে? সেটা আমাদের ইনক্রিজ হবে এবং আমাদের শরীর থেকে ঘাম ঝরবে। এক্সারসাইজ করলে সেখানে আমাদের কি হবে? দ্রুত আমাদের ফ্যাটিগ আসবে, ডিহাইড্রেশনের প্রবণতা বৃদ্ধি পাবে এবং হেভি টেম্পারেচারে আমরা এন্ডুরেন্স অ্যাক্টিভিটি আমরা করতে পারবো না, বারবার কি হবে? আমরা হাঁপিয়ে যাব। এবং এটার অ্যাডাপ্টেশন বা প্রিকশন কি? হাইড্রেশনকে সঠিকভাবে রাখতে হবে, সঠিকভাবে কুলিং স্ট্র্যাটেজি আমাদেরকে নিতে হবে এবং লাইট ক্লোথিং, হালকা জামাপত্র কিন্তু আমাদেরকে পরিধান করতে হবে। এবং যদি এটা তো হলো হাই, যদি একদম একদম কোল্ড, একদম লো টেম্পারেচার এখন যেমন চলছে বা এর থেকে ধরো হেভি মাইনাসে যখন টেম্পারেচার চলে, তখন আমাদের কোন কোন দিকগুলো মাথায় রাখতে হবে। সেটা আমাদের হচ্ছে এই যে রক্তনালী, এই যখন আমাদের হেভি কোল্ড তখন কি হবে? রক্তনালী সংকোচন হবে। হ্যাঁ, এই যে ভ্যাসকো কনস্ট্রাকশন তখন কিন্তু কমে যাবে, রক্তনালীগুলো কি হবে? ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে, ছোট হতে থাকবে। আর কি হবে? মেটাবলিক রেট কিন্তু কি হবে? বাড়বে এবং মাসেল ফ্লেক্সিবিলিটি, মাসেল অনেকটা স্টিফনেস হয়ে যায়, মাসেল ফ্লেক্সিবিলিটি কিন্তু তখন কিন্তু রিডিউস হতে থাকে। এর ফলে আমাদের এক্সারসাইজ করলে কি হবে? মাসেল স্টিফনেস বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে? আমাদের রিস্ক অফ ইনজুরি যে কোনো সময় আসতে পারে, পারফরম্যান্স কি হবে? ডিক্রিজ হবে। এবং হেভি কোল্ড ওয়েদারে কি হয়? পারফরম্যান্স ডিক্রিজ হয়। তার জন্য আমাদের কি কি কষ্ট করা দরকার? ভালো করে আমাদের কি করতে হবে? ওয়ার্ম আপ করা দরকার, ওয়ার্ম আপ ক্লোথিং পরা দরকার। এই যে আমরা আপার লোয়ার পরে থাকতে বলি, হ্যাঁ, আর প্রপার সঠিক ওয়ার্ম আপ আমাদেরকে করা প্রয়োজন। এবার যদি আমরা হাই অল্টিটিউডে চলে যাই, অ্যাবভ 250 মিটার, সেখানে হাই অল্টিটিউড, আমরা জানি হাই অল্টিটিউডে আমরা যখনই যাব তখন কি হবে? আমাদের একটা হাইপক্সিয়া, যেটা অক্সিজেনের ঘাটতি ঘটবে। সেটা অক্সিজেনের যদি ঘাটতি ঘটে তখন তা কি বলবো? অক্সিজেনের অ্যাভেলেবিলিটি, তাকে আমরা কি হাইপক্সিয়া বলবো। যার ফলে কি হবে? রেড ব্লাড সেল আমাদের কি হবে? বৃদ্ধি পাবে। হার্ট রেট এবং সেটাকে ভেন্টিলেশন, সেটাকে হার্ট রেট স্পন্দন কি হবে? বাড়তে থাকবে।
এর ফলে আমাদের যেটা এক্সারসাইজের ফলে যে এফেক্ট গুলো আমাদের সেখানে আমরা পাবো, এখানে কি হবে, ইনিশিয়াল অ্যারোবিক পারফরমেন্স ডিক্রিজ হয়ে যাবে, ইমিডিয়েটলি অ্যারোবিক ক্ষমতা তোমার ডিক্রিজ হবে, কারণ কি অক্সিজেন ইনসাফিসিয়েন্ট অফ অক্সিজেন, এর ফলে কি আমাদের মধ্যে ফ্যাটিক চলে আসবে। সেখানে আমাদের কি করতে হবে, মূলত আমাদের ট্রেনিং দেওয়ার সময় গ্র্যাজুয়ালি তোমার অ্যাক্সিলারেশনটাকে রক্ষা করতে হবে, সাপ্লিমেন্টাল অক্সিজেনের ব্যবস্থা কিন্তু ইমিডিয়েট রাখতে হবে। আবার যদি লো অ্যালটিটিউডে আমরা সি লেভেলে যদি কোনো কিছু আমরা অ্যাক্টিভিটি করি, সেক্ষেত্রে আমার কি হবে, সি লেভেলে আমাদের অ্যাডিকুয়েট সাফিসিয়েন্ট অক্সিজেন থাকবে, যার ফলে কি আমাদের নর্মাল আমাদের বডি ফিজিওলজিক্যাল যে রেসপন্স সেগুলোকে ফাংশন করবে নর্মাল, যার ফলে কি আমাদের অপটিমাল পারফরমেন্স ডেভেলপ হবে এবং সেখানে আমরা নর্মাল ট্রেনিং আমরা চালাতে পারবো। আবার হাই হিউম্যানিটি কি করবে আমাদের মধ্যে বডি টেম্পারেচার কি হবে, হাই হিউম্যানিটিতে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম শোকাবে এবং ঘাম শোকাতেই চাইবে না, সবসময় একটা উষ্ণ তাপ একটা ফিল হবে, আমাদের মধ্যে একটা ক্লান্তি ফিল হবে, ফ্যাটিক আসবে প্রচুর, এবং যার ফলে কি হবে, ফ্যাটিক যখনই আসবে আমাদের ঘাম ঝরা মানে কি, আমাদের মধ্যে এন্ডুরেন্স প্রবণতা ধীরে 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 সহনশীলতা হ্রাস পেতে থাকবে। আবার লো হিউম্যানিটি কি হবে, সেখানে কি হবে, আমাদের যদি ঘাম হয় সে লো হিউমিডিটিতে, সেই ঘামগুলো কি হবে, দ্রুত সেগুলোকে শুষ্ক ওয়েদারে দ্রুত সেগুলোকে শুকিয়ে যাবে এবং শরীরকে অনেক সময় কি করবে, ঠান্ডা আমাদেরকে তৈরি করে দেবে, ডিহাইড্রেশন থেকে এড়ানো যাবে, যার ফলে কি হবে, মূলত এই লো হিউমিডিটিতে মূলত আমাদের এই যে মেনটেন হাইড্রেশনটাকে কিন্তু মেনটেন করতে হবে। এবং এয়ার পলিউশনের ক্ষেত্রে কি করতে হবে, সেখানে আমাদের এয়ার পলিউশন যেখানে থাকবে অক্সিজেন ট্রান্সপোর্ট কিন্তু কমতে থাকবে এবং অক্সিডেটিভ স্ট্রেস কিন্তু সেখানে প্রচুর পরিমাণে বাড়বে এবং রেসপিরেটরি একটা ইরিটেশন কিন্তু হবে, একটা শ্বাসকষ্ট কিন্তু তোমার মধ্যে এই এয়ার পলিউশনের কারণে কিন্তু অনেক সময় হয়। এবার ওয়াটার ইমপ্রেশনের মধ্যে কি হবে, ওয়াটার যদি হয় যে পানিতে যদি কেউ ডুবে যায় তখন কি হবে, আমাদের হার্ট রেট কি হবে, কমতে থাকে, এবং ঠান্ডা পানিতে সেখানে কি হবে, ভেনাস রিটার্ন কিন্তু দ্রুত হারে সেটাকে ডেভেলপ হবে এবং পুনর্বাসন করতে কিন্তু সেখানে যদি আমরা বের করে দিই, পুনর্বাসন করতে কিন্তু দ্রুত সহায়তা করবে যদি ওয়াটার রেজিস্ট্যান্ট আমরা কোনো হেভি অ্যাক্টিভিটি করি। এরপরে যেটা আছে মূলত ইউনিট 8 এ ওমেন ইন স্পোর্টস, টেনেবিলিটি, সাইকোলজিক্যাল জেন্ডার ডিফারেন্স এন্ড স্পেশাল প্রবলেম ফর ওমেন। আমরা যদি এই যে আমরা যখন বয়েজ এন্ড গার্ল ছেলে মেয়েদের যে ওমেন্স নিয়ে যে এত প্রবলেম, সেটাকে যদি আমরা দেখি যে আজকের দিনে এই পারফরমেন্স ওমেনরা কিভাবে তাদের যে একদম ইনবিল্ট যে ফিজিওলজিক্যাল যে ক্যাপাসিটি বা ফিজিওলজিক্যাল যে ব্যারিয়ার গুলো আছে সেখান থেকে দাঁড়িয়ে ট্রেনিং এর ফলে কিন্তু আজকেও ওমেনরা কিন্তু এই পুরুষদের সাথে সম পরিমাণে কিন্তু তারা কম্পিটিশন করছে এবং তারা অনেক ভালো আগের থেকে পারফরমেন্স ডেভেলপ করছে। আমরা সেই ফিজিওলজিক্যাল যদি আমরা অ্যাসপেক্ট গুলো দেখি যে একটা ছেলে এবং একটা মেয়ে মধ্যে কি কি ফিজিওলজিক্যাল ডিফারেন্স বা কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো আছে, সেগুলো যদি আমরা দেখি, ফার্স্ট যদি আমরা দেখি বডি কম্পোজিশন, তাহলে ইনবিল্ট ওমেনদের ক্ষেত্রে আমরা কি দেখবো, হাই বডি ফ্যাট পার্সেন্টেজ থাকে এবং লোয়ার লিন মাস থাকে, এটা হচ্ছে একদম ফিজিওলজিক্যাল। মেলদের ক্ষেত্রে কি থাকবে, লোয়ার বডি ফ্যাট পার্সেন্টেজ থাকবে এবং হায়ার লিন মাস থাকবে। এই হায়ার লিন মাস তাহলে কি, তাহলে মাসেল মাস ছেলেদের থেকে অটোমেটিক্যালি না, ফিজিওলজিক্যালি কিন্তু কারা, ওমেনটা কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজ, মেনটা কিন্তু এখানে অ্যাডভান্টেজ থাকলো। আবার মাসকুলার স্ট্রেংথের ক্ষেত্রে আমরা যদি দেখি যে অনেকটা কি হয় যে আমরা পুরুষদের থেকে আমরা নারীদেরকে অনেকটাই কম, তুলনামূলকভাবে কম আমরা বলে থাকি, কিন্তু এটা শুধু আমরা বলি, কিন্তু তার ফিজিওলজিক্যাল কষ্ট তো আছে। কি আছে, লো অ্যাবসোলুট স্ট্রেংথ এবং সিমিলার রিলেটিভ স্ট্রেংথ গেইন। এই যে মাসেল স্ট্রেংথ, কারণ কি মাসেল মাস কম থাকে তো মহিলাদের, সেই জন্য মাসেল স্ট্রেংথ কম থাকে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি হবে, হাই অ্যাবসোলুট স্ট্রেংথ, সেখানে অনেক বেশি মাসেল মাস বেশি, স্ট্রেংথ বেশি। কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা যদি দেখি যে লোয়ার হিমোগ্লোবিন পুরুষদের তুলনায় নারীদের হিমোগ্লোবিন এখানে কম থাকে এবং সেখানে হার্ট এবং ফুসফুস কি হয়, পুরুষদের তুলনায় কিছুটা এবং ছোট হয়, এবং ছোট হওয়ার ফলে কি হবে, এবং এদের VO2 max ছেলেদের থেকে একটু কম হয়। ঠিক ছেলেদের কি হবে, হায়ার হিমোগ্লোবিন, মেয়েদের থেকে ছেলেদের হিমোগ্লোবিনের পরিমাণ, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকে এবং যে লাংয়ের হাইট এবং সেটা একটু বেশি হয়, যার ফলে VO2 max বেশি হয়। আবার হরমোনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ইস্ট্রোজেন, মহিলাদের মূলত কি হয়, ইস্ট্রোজেন থাকে, ছেলেদের কি হয়, টেস্টোস্টেরন হরমোন থাকে। এই ইস্ট্রোজেন হরমোন কি করে, মূলত এফেক্ট দা ফ্যাট মেটাবলিজম, চর্বিটাকে সেটাকে মেটাবলিজম করতে, সেটাকে বিপাক করতে সাহায্য করে এবং লিগামেন্ট ফ্লেক্সিবিলিটি মানে কি নমনীয়তা, লিগামেন্টের মধ্যে যে ফ্লেক্সিবিলিটি আছে সেটাকে ডেভেলপ করতে সাহায্য করে ইস্ট্রোজেন হরমোন। এই জন্য মেয়েরা কিন্তু একটু সফট, একটু নরম, তাদের ফ্লেক্সিবিলিটি একটু বেশি হয়। আর পুরুষদের ক্ষেত্রে কি হয়, পুরুষদের মূলত টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ প্রচুর পরিমাণে বেশি, যে জন্য টেস্টোস্টেরন হরমোনের কারণে কি হয়, তাদের মধ্যে মাসেল মাস এবং স্ট্রেংথ ডেভেলপ হয়। তাহলে দেখো ফিজিওলজিক্যাল কিভাবে একদম ইনবিল্ট, পুরুষদের কিভাবে তার ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট, মহিলাদের কিভাবে এই ওমেনদের কিভাবে তার ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট, এতে এত কিছু ডিফারেন্স থাকা সত্ত্বেও কিন্তু মহিলারা আজকে তার ট্রেনিং এর মাধ্যমে কিন্তু এগুলোকে ডেভেলপ করতে সাহায্য করেছে।
আবার থার্মোরেগুলেশনের ক্ষেত্রে যদি দেখি যে লেস সুইট রেট, মানে কি নারীদের ঘাম খুব কম হয়, আবার হাই হিট স্টোরেজ এবং তাপটাকে তারা খুব বেশি সংরক্ষণ করতে পারে। আবার যদি আমরা দেখি পুরুষদের ক্ষেত্রে, সেখানে কি করবো, হায়ার সুইট রেট, পুরুষদের কি হয় নারীদের থেকে অনেক বেশি ঘাম হয় এবং পুরুষরা কি হয় ফাস্টার কুলিং, দ্রুত কিন্তু তারা ঠান্ডা হতে পারে। আর ফ্লেক্সিবিলিটি, জেনারেলি মোর ফ্লেক্সিবল, কারণ এদের কেন এরা ফ্লেক্সিবল, এদের মধ্যে ইস্ট্রোজেন এফেক্টের কারণে। আর এরা হচ্ছে কি লেস ফ্লেক্সিবল, একটু রিজিড টাইপের হয় পুরুষদের। এই ফিজিওলজিক্যাল ডিফারেন্স গুলো মূলত আছে। এছাড়াও কিছু সোশ্যাল প্রবলেম ওমেনদের ক্ষেত্রে আছে, যেটা হচ্ছে কি যে মেনস্ট্রুয়েশন সাইকেল এন্ড পারফরমেন্স, তোমরা সবাই জানো কিছু হরমোনাল রেগুলেশন, যেটাকে মেয়েদের একটা ভীষণভাবে প্রবলেম আছে। এছাড়া আয়রন ডেফিসিয়েন্সি বা অ্যানিমিয়া, ঘুমের সমস্যা এবং আয়রনের কিছু ঘাটতি কারণে হতে পারে। বোন হেলথ এবং অস্টিওপোরোসিস রিস্ক একটা প্রবলিত থাকে। হ্যাঁ, এছাড়া ইনজুরি রিস্কের কারণে থেকে এবং প্রেগন্যান্সির কারণ কিন্তু একটা মূলত এগুলো হচ্ছে ওমেনদের বেরিয়ার, যে প্রবলেম গুলো কিন্তু এত কিছু প্রবলেম থাকা সত্ত্বেও কিন্তু আজকের দিনে ওমেনরা কিন্তু তাদের পারফরমেন্সের বেস্ট জায়গায় কিন্তু ধীরে 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 পৌঁছে যাচ্ছে। এটা গেল আমাদের এই ইউনিট। এরপরে আমরা যদি আসি ইউনিট 9, ইউনিট 9 এ বলেছে এজিং, যেখানে বলেছে যে এখানে ফিজিওলজিক্যাল কনসিকুয়েন্স, লাইফস্টাইল ম্যানেজমেন্ট বা হেলথফুল এজিং। তুমি যদি একটা এজিং মানে বৃদ্ধ বয়সে চলে যাও, সেই অবস্থায় কিভাবে তোমার শারীরিক যে কনসিকুয়েন্স গুলো, ফিজিওলজিক্যাল কি কি চেঞ্জেস হবে, কোনটা ভালো, সেখানে কি কি এফেক্ট হবে তোমার ফিজিওলজিক্যাল, সে বা তোমার কিভাবে হেলদি লাইফস্টাইলকে তুমি ম্যানেজ করবে, সেই সম্পর্কে আমরা এই ইউনিটে জানবো। প্রথমে দেখো আছে তার মাসকুলার সিস্টেম। এদিকের ফলে কি হবে, যখন বয়স বৃদ্ধির সাথে সাথে মাসেল মাস কি হবে, সেখানে কমে যাবে, আমাদের স্ট্রেংথ কি হবে, কমতে থাকবে, পাওয়ার কমতে থাকবে, টাইপ 2 ফাইবার কমতে থাকবে এবং এর ফলে এফেক্ট অন ফিজিক্যাল পারফরমেন্স, এত কিছু কমে যাচ্ছে, তাহলে কি হবে, স্ট্রেংথ কমছে, পাওয়ার কমছে, তাহলে কি হবে, রিস্ক অফ ফল, হ্যাঁ, বেশি দ্রুত এবং ঝুঁকে পড়ার বা দ্রুত রিস্ক প্রবণতা বাড়তে থাকবে। এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে কি কি হবে, ম্যাক্সিমাম হার্ট রেট কমে যাবে, স্ট্রোক ভলিউম কমে যাবে, VO2 ম্যাক্স প্রবণতা কমে যাবে। আর ট্রেনিং এর ক্ষেত্রে একই রকম এন্ডুরেন্স এবিলিটি কমে যাবে, স্লো রিকভারি হবে, ফ্যাটিক দ্রুত ডেভেলপ হবে। রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে কি হবে, লাং ইলাস্টিসিটি কমে যাবে, ভাইটাল ক্যাপাসিটি কমে যাবে, অক্সিজেন ডিস্ট্রিবিউশন কমে যাবে, অক্সিজেন পরিবহন করার ক্ষমতা সেটা কমে যাবে। এবং এক্সারসাইজের ফলে কি হবে, অ্যারোবিক ক্যাপাসিটি রিডিউস হয়ে যাবে এবং ব্রিথলেসনেস, মানে কি বারবার শ্বাসকষ্ট ভুগতে হবে। স্কেলেটাল সিস্টেমের ক্ষেত্রে কি হবে, বোন ডেনসিটি কমে যাবে, যার ফলে কি এবং হাড়ের মধ্যে অস্টিওপোরোসিস রিস্ক হতে পারে, জয়েন্ট স্টিফনেস অনেক বেশি বৃদ্ধি পাবে এবং এক্সারসাইজের ক্ষেত্রে কি হবে, ফ্র্যাকচার হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, জয়েন্ট মোবিলিটি, রেঞ্জ অফ মোশন সেটা কমে যাবে। নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি আসবে, এজিং হওয়ার সাথে সাথে নার্ভ কন্ডাকশন স্পিড কিন্তু কমে যাবে এবং রিফ্লেক্স, সেটাকে হচ্ছে কি প্রতিক্রিয়া দেওয়ার প্রবণতা কমে যাবে, কগনিটিভ ডিক্লাইন, যে কোনো প্রকার মানসিক কার্য সেটা ধীরে 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 বয়স বৃদ্ধির সাথে সাথে আমরা ভুলে যাই না, ভুলতে শুরু করি না, মানে কি আমাদের কগনিটিভ ডিক্লাইন, সেখানে আমরা যা কিছু মনে রাখতে পারি না, ভুলে যাই, সেটা বয়স এজিং এর কারণে কিন্তু হয়ে থাকে। যার ফলে কি হবে, স্লোয়ার রিয়াকশন, ব্যালেন্স প্রবলেম হয়ে থাকে এবং আমাদের মধ্যে কোঅর্ডিনেশন কমতে থাকে বয়স বৃদ্ধির সাথে সাথে। মেটাবলিক এন্ডোক্রাইনে কি কি হবে, বেসাল মেটাবলিক রেট, বিপাকীয় বা হরমোনের পরিমাণ কিন্তু কমতে থাকবে, তার মানে হরমোনাল সিক্রেশন কমতে থাকবে, গ্রোথ হরমোন কমে যাবে, আমাদের ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন উভয় ক্ষেত্রে বলা আছে। এর ক্ষেত্রে কি হবে, আমাদের ফিজিও এক্সারসাইজের ক্ষেত্রে ওয়েট গেইন হবে, বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের সব ওয়েটটাকে ডেভেলপ হবে, মাসেল মাস ধীরে ধীরে কমতে থাকবে, রিকভারি পিরিয়ড ধীরে 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 কমতে থাকবে। ইমিউনি সিস্টেমের কি হবে, ইমিউনিটি পাওয়ার বয়স বৃদ্ধির সাথে সাথে কমতে থাকবে, হ্যাঁ, এবং রোগ প্রতিরোধক বা ইনফেকশন, যে কোনো প্রকার রোগ প্রতিরোধক হওয়ার প্রবণতা বয়স বৃদ্ধির সাথে সাথে ইমিউনিটি পাওয়ার কমছে, তাহলে ঝুঁকি বাড়ছে, যা বলে কি হবে, স্লো রিকভারি হবে, যে কোনো সময় দ্রুত অসুস্থতা ইলনেস হওয়ার প্রবণতা কিন্তু বাড়তে থাকবে। এখন এখান থেকে রক্ষা পাওয়ার উপায় কি, রক্ষা পাওয়ার উপায়ের জন্য এখানে দেখো আছে কি প্রিন্সিপাল, কতগুলো প্রিন্সিপাল আমরা দিয়েছি। এক্সারসাইজ করতে হবে রেগুলারলি, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, কি ধরনের এক্সারসাইজ করতে হবে, মেনটেন করতে হবে কার্ডিওভাস্কুলার, মাসকুলার ফ্লেক্সিবিলিটি এবং ব্যালেন্স ফিটনেস, এই রিলেটেড অ্যাক্টিভিটি করতে হবে। ব্যালেন্স আর নিউট্রিশন, সঠিকভাবে অ্যাডিকুয়েট প্রোটিন খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, ভিটামিন খেতে হবে, হেলদি ওয়েটটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। মেন্টাল ম্যানেজমেন্ট মানে কি, কগনিটিভ অ্যাক্টিভিটি করতে হবে, লার্নিং করতে হবে, হবি করতে হবে এবং বিভিন্ন প্রকার শখ বা যেগুলো আছে সেই সাথে সাথে আমাদের যে কগনিটিভ অ্যাক্টিভিটি, মস্তিষ্কের যে বিভিন্ন প্রকার ব্যায়াম, ভিজুয়ালাইজেশন, সেলফ রিয়ালাইজেশন, সেগুলোকে সম্পর্কে আমাদের এক্সারসাইজ করতে হবে। সোশ্যাল ইন্টারাকশন, ফ্যামিলি, ফ্রেন্ড, কমিউনিটি, সবার সাথে একটা যোগাযোগ রাখতে হবে, সুসম্পর্ক কমিউনিটি বজায় থাকতে হবে। আর কি হবে, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যদি কোনো নিয়মিত কি করতে হবে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, যদি কোনো প্রকার প্রবলেম আছে সেটাকে ইমিডিয়েট সেটাকে ঠিক করাতে হবে। এই হচ্ছে মূলত এই প্রিন্সিপাল, যেগুলোকে মেনটেন করলে এজিং অবস্থায় তোমাকে নর্মাল লাইফস্টাইলটাকে বজায় রাখা কিন্তু সম্ভব।
এরপরে যেটা তোমাদেরকে ইউনিট 10 আছে, যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল রেসপন্স, থেরাপিউটিক মডেলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এই যে থেরাপিউটিক মডেলিটির মধ্যে তোমরা সবাই জানো, যেগুলো তোমরা অনেকবার পড়েছো, এগুলোকে এই যে থার্মোথেরাপি তার ফিজিওলজিক্যাল এফেক্ট কি? থার্মোথেরাপি আমরা কি করবো, মানে কি হিট থেরাপি, কোনো কিছু হিট দিলে কি হবে, আমাদের ব্লাড ফ্লো বাড়বে, হ্যাঁ, আমাদের টিস্যু ইলাস্টিসিটি বাড়বে, মেটাবলিজম বাড়বে, অক্সিজেন ডেলিভারি অনেকটা বাড়বে, এবং মাসেল স্পাম্পস যেটাকে স্পিজম যেটাকে কমে যাবে, এবং পেন কি হবে, পেন রিলিফ হবে। আবার ক্রিয়োথেরাপি যেটাকে আমরা কোল্ড থেরাপি বলি, কোল্ড থেরাপি দিলে কি হবে, ব্লাড ফ্লো কমতে থাকবে, এবং ইনফ্লামেন্টেশন কমতে থাকবে, অ্যাডিমিয়া কমবে, নার্ভ কন্ডাকশন কমবে, পেনটাকে কমবে, মেটাবলিক রেটটাকে কমতে থাকবে। হাইড্রোথেরাপি, ওয়াটার থেরাপি যদি আমরা করে দিই, কি হবে, জয়েন্টের স্ট্রেস আমরা কমবে, মাসেল রিল্যাক্সেশন কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে, সার্কুলেশন বাড়বে, এবং রেজিস্ট্যান্স কি করবে, মাসেল স্ট্রেচিং, এবং খুব ভাবে মাসেল স্ট্রেচিং ডেভেলপ হবে। আবার ইলেকট্রোথেরাপি, যেখানে এই যে টেন্স বা ইএমএস, আল্ট্রাসাউন্ড যেগুলোকে আমরা দিই, সেগুলো করলে এই চেঞ্জেস গুলো হয়। এরপরে ম্যাসাজ থেরাপি আছে, ম্যাসাজ থেরাপি দিলে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, হ্যাঁ, পেশি কি হবে, পেশি টেনশন সেখানে ইনক্রিজ হবে, ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পাবে, স্ট্রেস, সেগুলোকে আমাদের স্ট্রেস হরমোনটাকে রিডিউস করবে। এরপরে আছে রেসপিরেটরি থেরাপি, সেগুলো আছে ক্যান্সার থেরাপি, এগুলো তোমরা একটু দেখে নিও। আর আছে কি সাইকোলজিক্যাল রেসপন্স ডিউরিং রিহ্যাবিলিটেশন, কিভাবে তার বডিতে চেঞ্জেস আসে, এগুলোকে আর বলছি না। আর একটা লাস্ট আছে তোমার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ ভেরিয়াস আর্গনিক এডস। আর্গনিক এডস মানে কি, যে সমস্ত সাবস্টেন্স গুলো আছে, যেগুলো আমরা ইনটেক করার ফলে আমাদেরকে আমাদের পারফরমেন্সটাকে ডেভেলপ করে, সেটা কখনো হতে পারে ডাইরেক্টলি, সেখানে কখনো ইনডাইরেক্টলি। আর্গনিক মিন্স ওয়ার্ক প্রোডিউসিং, এডস মিন্স টুল বা মেথড যেটাকে ইমপ্রুভ করবে আমাদের পারফরমেন্স। সেখানে এখানে আমি দেখো অনেকগুলো এখানে দিয়েছি টাইপ অফ আর্গনিক এডস। আমাদের নিউট্রাল বা ডায়েটরি সাপ্লিমেন্ট, যেগুলোকে খেলে আমাদের কি হবে, আমাদের মধ্যে শক্তি হবে, পেশিটাকে মেরামত করতে সাহায্য করবে, গ্লাইকোলাইজেশন আমাদেরকে বৃদ্ধি পাবে, মাসেল রিপেয়ার হবে, ইত্যাদিগুলো হবে। আবার এটাকে আছে দেখো ফার্মাকোলজিক্যাল ড্রাগ, যেগুলো কিছু লিগাল আছে, কিছু ইলিগাল আছে, যেগুলো কতগুলো আইনত বৈধ, কতগুলো অবৈধ। সেগুলো খেলে কি হবে, আমাদের মধ্যে ক্লান্তি অনেক সময় কি হয়, অনেক সময় ফ্যাটিক বাড়তেও পারে, অনেক সময় এনার্জি কমতে পারে, মাসেল মাস সেটাখানে ডেভেলপ হবে। এরকম আছে ফিজিওলজিক্যাল কিছু ব্লাড ডোপিং আছে, মেকানিক্যাল কিছু ইকুইপমেন্ট এডস আছে, সাইকোলজিক্যাল কতগুলো এড আছে, যেগুলোতে আর লক্ষণ আমি এখানে লিখে দিয়েছি। আর একটা তোমাদের লাস্ট যেটা আছে মেসেজ ম্যানিপুলেশন, মেসেজ করলে তার কতগুলো স্টেপস আছে, সেগুলো করলে আমাদের কি কি তার এফেক্ট হয় সেগুলো। যেমন এই দেখো এখানে স্ট্রোকগুলো লেখা আছে, অ্যালফারেজ, নিডিং, ট্র্যাপিং, ফ্রিকশন, ভাইব্রেশন, কম্বাইন্ড মেসেজ, এই সমস্ত করলে কি কি তোমার রিকভারি হয়, কি কি বডি টেম্পারেচার, ফিজিওলজিক্যাল কি কি এফেক্ট হয়, তার বেনিফিট কি কি আছে, সেই সমস্ত কিছু এখানে লেখা আছে। তোমরা এগুলোকে একটু দেখে নিও, এগুলোকে একটু পড়ে নিও নিজেদের মতো করে, সবগুলো এখানে করা আছে। এবার বলো, তোমরা কিছু কথা বললে বলো। এই হচ্ছে ফিজিওলজি ইউনিট শেষ। বলো বলো বলো, কিছু বলার আছে তোমাদের? কারণ ফিজিওলজি ইউনিটে এগুলোকে এইভাবে শেষ করাটা, আরো অনেক ডিটেলসে বলার জায়গা আছে, সেগুলোকে আমরা বলবো আমাদের পরবর্তী রেগুলার ক্লাসগুলোতে, আমরা নিশ্চয়ই বলবো, যেহেতু পরীক্ষা নেক্সট সানডে, এই জন্য ফিজিওলজিটাকে আমাদের শেষ করা দরকার, শেষ করলাম। যদি এখান থেকে তোমাদের কোনো একটা পার্টিকুলার জায়গা তোমাদের বলার থাকে, যে স্যার এই জায়গাটা একটুখানি বলুন, তাহলে বলো তোমরা, নাহলে লেফট। ঠিক আছে, কারো যখন কিছু বলার নেই, তাহলে সবাইকে থ্যাংক ইউ। তাহলে আমরা দেখছি কাল যদি হয় বা পরশু যদি হয়, কাল বা পরশু আমরা বাকি যে ইউনিট ওয়ানটা আছে, সেই ইউনিট ওয়ানটাকে আমরা শেষ করব। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ ধরে থাকার জন্য। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। Okay, sir. Thank you, sir.